হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান মির্জা। আর আজকে আমরা চলে আসলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে কথাবার্তা বলতে। এই ভিডিওতে আমরা কম্পিউটার গ্রাফিক্সের মিড টার্ম নিয়ে কথাবার্তা বলবো। আর এই পুরো কম্পিউটার গ্রাফিক্সের মিড টার্মকে আমি ২ টা ভাগে ভাগ করব। ১ম যে ভাগটাতে থাকবে সেখানে আমরা এই 45 মার্ক টার্গেট করব। এখন বলতেই পারো ভাইয়া এই 45 মার্ক কি ক্যারি করে? পিওর ম্যাথ, মানে ডিরেক্ট ম্যাথ করলেই আমরা এই 45 মার্ক আরামসে ক্যাচ করতে পারবো। এবং তার সাথে এই ওবিও রিলেটেড, এই ওবি আর এই থিওরি 45 মানে মোট 55 মার্ক আমরা ম্যাথমেটিক্যাল টার্ম থেকে খুব সহজেই নিয়ে আসতে পারি। যদি আমাদের কোশ্চেন প্যাটার্নে আমি কথা বলতে চাই, আমাদের মোট 100 মার্কের এক্সাম হয়। এমসিকিউ থাকে 20টা, যাকে আমরা 30 মার্ক হিসেবে পাবো। দেন বললাম ওবিই থাকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, যেটা একটা অ্যানালাইটিক, একটা স্ক্রিনেও দেওয়া থাকে, সেটা পড়ে বুঝতে হয় এটা কি ডিটি এর ম্যাথ নাকি ড্রেসেনহামের ম্যাথ। এইটা আমাদের দেখে বুঝতে হবে। আচ্ছা, এরপর থাকে 10 মার্কের কোড রাইটিং। এখন একটা গ্রাফিক্সে আমরা তো ল্যাবে কোড করেছি, সো একদম ছোট্ট সিম্পল কোড করেই মার্ক আনতে পারবো। সো এই সম্পূর্ণ গ্রাফিক্সের মিড টার্মে ২টি ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। ১ম টাতে একদম পিওর ম্যাথমেটিক রাখবো। কোনো থিওরি রাখবো না। যাতে আমরা খুব সহজ মার্ক টার্গেটকে ক্যাচ করতে পারি। তার জন্যই এই ওবি 10 মার্ক। আর এই যে থিওরি কোয়েশ্চেন যেটা ৪ টা থাকবে, আমাদের ৩ টে অ্যান্সার করতে হবে। সো তুমি ৪ টার এমন ৩ টা কোয়েশ্চেন পাবা যা পিওর ম্যাথমেটিক্স, আর একটা পাবা যেটা স্লাইড 1 এ থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে জর্জরিত থাকবে। তো চলো শুরু করা যাক আমাদের থিওরিক্যাল পার্টটা। এখানে আমরা আজকে অনেক কিছুই বলবো। অনেক কিছু পড়ার মাঝে সরি ফর দ্যাট। ওকে, আচ্ছা আমরা তাহলে আজকে কি টপিক কভার করবো এই ভিডিওতে? আমরা করব ডিডিএ, ভেসেনহাউস মিডলাইন, সার্কেল এন্ড আরজিবি টু সিএমআই কনভার্সন, মানে কালার কনভার্সন। এই প্রথম 4টা স্লাইডে আজকে আমরা শেষ করে ট্রাই করবো। সো প্রথম যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা চলো কথা বলা শুরু করি। তার আগে তোমাদের কিছু মানে ব্যাপার সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে আসি, জানো এই পিক্সেল কি বা পিকচার কিভাবে আসলে দেখা যায় তার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পাও। নর্মালি দেখো, আমরা যখন মোবাইলে একটা ছবি দেখি, ধরলাম এটা হলো আমাদের মিস্টার ঝন্টু ব্রো, যার ছবি তুমি তোমার ক্যামেরা দিয়ে ক্যাপচার করলা তোমার বন্ধুকে দিয়ে। এখন তুমি তো কি সুন্দর ছবি দেখতে পারতেছো, মনে করছো এমনই ভাবে ক্যাপচার হয়েছে। আসলে এই যে রং বেরঙের ছবি, তার পিছে কিছু কথা আছে। এই ছবিটা অনেক হাজার 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 এমন ছোট্ট ব্লক দ্বারা গঠিত। কি বলছি, একটা বড় ছবি এরকম হাজার হাজার মৌমাছির চাকের মতো ব্লক দ্বারা গঠিত। এই এক একটা ব্লককে বলা হয় পিক্সেল। এই এক একটা ব্লককে বলা হয় পিক্সেল। তাহলে এটা কাজ করে কিভাবে? এই পিক্সেল অনেক রং ক্যারি করে না। সে হয় রেড, হয় ব্লু, হয় গ্রিন, বা যে কোনো ধরনের একটা কালার ক্যারি করে। তাহলে যে কোনো একটা কালার ক্যারি করলে তোমরা কিভাবে এরকম রং বেরং ছবি দেখতে পারো? যেহেতু একটা ছবিতে এমন হাজার হাজার লক্ষ লক্ষ পিক্সেল থাকে, যার কারণে আমরা একদম এইচডি পিক দিতে পারি। তাহলে কি, ধরো 1000 পিক্সেল মিলে একটা ছবি তৈরি হচ্ছে। এই 1000টা ব্লক 1000টা কালার কম্বিনেশন নিয়ে তৈরি হবে, এবং দিন শেষে আমাদের এরকম সুন্দর একটা ছবি দেখাতে পারবে। তাহলে আমরা অন্তত এইটুকু বুঝলাম যে কম্পিউটারে আমরা যেসব থিং দেখি, মানে ফ্রন্ট এন্ডে যত কিছুই আমরা ছবি মাত্র দেখছি, তার সবকিছুই এক একটা পিক্সেল ব্লক। যেমন আমি বলতে পারি আমার এই যে তোমার যে ক্যানভাসটা দেখছো, মানে আমার বোর্ডটা দেখছো, এইটা সম্পূর্ণ জায়গায় সাদা রং করা, জাস্ট এই ছোট্ট 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 যে পিক্সেল ব্লক আছে তা আবার কালো রং করা। আবার ধরো এই যে আমি এইখানে কিছু পিক্সেল আবার কি দিয়ে দিলাম, লাল রংটা। সো মানে এট দি এন্ড তোমরা সম্পূর্ণ পিকচার দেখতে পারতেছো, এই কি সুন্দর ভাই একটা দৃশ্য আঁকছে। কিন্তু দিন শেষে এই ছোট্ট ছোট্ট ব্লকরা তারা কালার ধারণ করতেছে এবং সেটাই আমাদের দেখাচ্ছে। এবং দিন শেষে সবকিছু একসাথে আমরা এরকম একটা পিক্সেল দেখতে মানে সরি একটা পিকচার দেখতে পাচ্ছি। তো এই ঘটনা কেন বলা হলো, যেন আমরা এইটুকু বুঝতে পারি যে আমরা যাই দেখি না কেন তার সম্পূর্ণ পিক্সেলের কাহিনী। কিছু কিছু ছোট ছোট ব্লক কিছু কালার সংগ্রহ করে রাখছে যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন চলো তোমাদের একটা কথা বলি। আমরা এখন কিছু
এই যে পিক্সেল কিভাবে কালো ধারণ করছে, কিভাবে আমরা কিছু ড্র করতে পারি তা শিখব। আমরা মূলত ম্যাথমেটিক্যাল টার্মে ২ টা থিং শিখব। একটা হলো লাইন ড্র করা, একটা হলো সার্কেল ড্র করা। এই ২ টা আমরা শিখব। লাইন ড্র করতে ২ টাইপের মেথড আমরা ইউজ করি। একটা হলো ডিডিএ, একটা হলো ব্রেসেনহাম, মিড পয়েন্ট, লাইন, অ্যালগরিদম। আর সার্কেল ড্র করার জন্য একদম ভালো মানুষ অনলি একটাই মেথড আছে, ব্রেসেনহাম, মিড পয়েন্ট, সার্কেল অ্যালগরিদম। আচ্ছা ভালো কথা। আপনার তো মানে আমরা তো জানলাম যে কিভাবে ড্র করতে হয় এগুলা মানে এইসব মেথড ইউজ করব। কিন্তু কেনই বা ইউজ করব? দরকারটা কি? চলো এবার তোমাদের দরকারটা বুঝাই। সো আমরা কিন্তু এতক্ষণে জেনে গেছি যে যেকোনো কিছু আমাদের দেখাতে চাই তা অনেক পিক্সেল কি করে রং নিচের মধ্যে ধারণ করে, একটা কালো, একটা লাল, একটা সবুজ, এমন হতে দিন শেষে আমরা একটা পিকচার দেখতে পাই। এখন ধরো এইটাই হলো আমার একটা পিক্সেল, যাতে অনেকগুলা পিক্সেল বক্স এর মধ্যে আছে। এখন তুমি যখন কম্পিউটারে এরকম একটা স্ট্রেট লাইন ড্র করো, কি সুন্দর স্ট্রেট লাইন। কম্পিউটার কিন্তু এমন স্ট্রেট লাইন ড্র করতে পারে না। সে কি করে, এই পিক্সেল যে বক্সটা দেখতেছে, সে কি করে এরকম পাশাপাশি যে পিক্সেল গুলো আছে সেখানে এরকম ধরো কালো রং করে দেয়। এই কালো রং গুলা দিন শেষে আমরা এরকম স্ট্রেট লাইন দেখতে পারি। এখন তোমরা বলো ভাইয়া এটা তো দেখতে ব্লকি না, যে আমি এরকম গোল করে দিলাম, এটা তো দেখতেছি যে জানি সিলি কি জিনিস বুঝাইতেছি তা বলি যে এটা তো গোল, বাট আপনি তো ব্লক ড্র করছেন। দিন শেষে এই গোলগুলো কি ছোট পিক্সেল মিলে একটা গোল তৈরি করতে পারে না? খুদাই বললাম, জাস্ট মজা লাগলো তাই। দিন শেষে আমি এটা বলতে চাচ্ছি যে এরকম পাশাপাশি অনেকগুলো পিক্সেল এরকম একটা কালার ধারণ করে এরকম একটা হরাইজন্টাল লাইন ড্র করতে পারে। ভালো কথা। এখন আমি বললাম না আমি হরাইজন্টাল লাগবো না, আমি একটা ভার্টিক্যাল লাইন আঁকবো। আমি একটা ভার্টিক্যাল লাইন আঁকবো। আচ্ছা, ভার্টিক্যাল লাইন আঁকবো। তাহলে কি করব? এই যে ভার্টিক্যালি যে পিক্সেল গুলা আছে তারা কি করবে? এভাবে রং ধারণ করবে। সো আমরা দেখলাম হরাইজন্টালরা কি করলো? তার পাশাপাশি মানে বলতেই পারো এক্স অক্ষ বরাবর তাদের পিক্সেল নিল। হরাইজন্টাল লাইনের জন্য ওয়াই অক্ষ বরাবর। তাহলে কি আমরা একবারে বলতে পারি না যে আমরা চাইলেই এরকম ডায়াগোনালিও কালার করতে পারি? এই যে ডায়াগোনাল যে কানেকশন গুলো আছে সেগুলো আমরা ব্লক করে দিলেই কি এরকম একটা ডায়াগোনাল রাখতে পারি না? যেহেতু ওরা পাশাপাশি আছে। কিন্তু আসল জীবনে কি আসলে পিক্সেল গুলো এমন পাশাপাশি থাকে? একদমই না ভাইয়া। চলো একটু সেটা সম্বন্ধে এবার জানি। ওকে, এটাই আমি তোমাদের এখানে উল্লেখ করেছি। এই যে মানে পিক্সেল কি একটা ক্ষুদ্র ইউনিট না? সো তুমি যখন মাইক্রোস্কোপ দিয়ে এরকম জুম করতে দেখবা, দেখবা আসলে পিক্সেল গুলা এরকম ফাঁকা অবস্থায় আছে। মানে আমি যেটা হয় কিন্তু লাইন ড্র করছি। এখন একটু আগে দেখলাম যে পিক্সেল গুলো এরকম আসলে পাশাপাশি ড্র করে হয়। কিন্তু আসলে তো তা না। কজ পিক্সেলের মাঝে তো অনেক ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা কিভাবে আছে? কজ দেখো তুমি যতই মানে একদম মাইক্রোস্কোপ দিয়ে ভিতরে দেখবা, দেখবে এরকম ফাঁকা জায়গা আছে। তাহলে এই ফাঁকা জায়গা তো আর কালার ধারণ করতে পারে না। কালার ধারণ করতে পারে অনলি কে? অনলি কালার ধারণ করতে পারে এই পিক্সেলটা। তাহলে এখন বলো তো কিভাবে ডিসাইড করব যে আমি তো এ ধরলাম এই পিক্সেলটা আমি কালার করছি। এখন আমার তো এই ২ টার মধ্যে যেকোনো একটা পিক্সেল চয়েস করতেই হবে। না হলে তো আমি সামনে আগাতে পারব না। এখন কম্পিউটার কিন্তু randomly যেকোনো একটা বক্স মানে নিয়ে নেয় না। সে কিছু মেথড ইউজ করে। সে মেথড গুলাই হলো ডিডিএ অ্যান্ড ব্রেসেনহাম মেথড। সো আমরা এখন কিভাবে এই যে ২ টা পিক্সেলের মধ্যে কোনটা চয়েস করবে? তার জন্য কোনটা সবচেয়ে বেটার হবে? এখন দেখো, ধরো আমার লাইনটা এমন স্ট্রেইট লাইন। এখন আমি কি যদি এরকম বাঁকা হয়ে যায় তার মানে কি এই যে আমি এরকম বাঁকা হতে যাচ্ছি। এখন আমি আঁকতে চাচ্ছি স্ট্রেইট লাইন। এখন যদি আমি এইটা চয়েস করি আমার বেশি স্ট্রেইট হবে। এইটা চয়েস করলে হালকা একটু বাঁকা হবে। তো কম্পিউটার obviously এইটাই চয়েস করবে, এটা করবে না। এখন সে কোন ভিত্তিতে চয়েস করতেছে আমরা সেইটাই বোঝার ট্রাই করব। সো অনেক থিওরি কথা বলে ফেললাম। এবার চলো
ডিরেক্ট ম্যাথে ঢোকা যাক। সো এখন আমরা যে টার্মটা আসতেছি সেটা হলো কি ডিডিএ। ওকে, সো ডিডিএ আসলে কিভাবে করে, কি কি সূত্র আছে, চলো একটু শেখা ট্রাই করে। এখন উপরে আমি কিছু কথা বলে আসছিলাম যে যখন আমরা একটা ধরো গ্রাফ পেপারে চিন্তা করি, যদি আমরা হরাইজন্টাল লাইন চিন্তা করি, আমরা কি বলতে পারি না, এক্স অক্ষ বরাবর আমরা ধরলাম 1 ইউনিট করে বাড়াচ্ছি, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিছু বাড়াচ্ছি না, মানে ওয়াই অক্ষ বরাবর 0। দ্যাটস ওয়াই এটা একটা হরাইজন্টাল লাইন হয়। আবার ঠিক এই ভার্টিক্যাল লাইনের জন্য বলতে পারি না আমরা, ওয়াই মানে ডেল ওয়াই সামান্য পরিমাণ বাড়ছে, কিন্তু এক্স এর পরিবর্তন এখানে 0। কজ এখানে তো এই পুরো অক্ষরেখা এক্স ইকুয়াল টু 0 না, তার মানে এখানে ডেল ওয়াই এর পরিবর্তন আছে। হরাইজন্টাল লাইনে ডেল এক্স এর পরিবর্তন আছে। আর ডায়াগোনালি কি হচ্ছে, এখানে ওয়াই এরও পরিবর্তন আছে, এক্স এরও পরিবর্তন আছে। এই পয়েন্টে যদি হয় 1 1, এই পয়েন্টটা 2 2, এই পয়েন্টটা 3 3, মানে এক্স এর মানও বাড়ছে, ওয়াই এর মানও বাড়ছে। ভালো কথা, এগুলো জানলাম। এখন এর পাশাপাশি এখন আমরা জানবো কিছু থিং। ধরো লাইনটা, আচ্ছা আরো কিছু কথা বলে নেই এখানে। আমরা তো সবাই ঢাল সম্বন্ধে জানি তাই না, যে ঢালটা কি, স্লোপটা কি। তা আমরা বলতে পারি না যে এইটা একদম মাঝ বরাবর গেছে, তার মানে ডায়াগোনালি, তার মানে 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি বলতেই পারি, তার মানে এটা স্লোপ ইকুয়াল টু এম ইকুয়াল টু 1। ভালো কথা, এটা এম ইকুয়াল টু 1। তাহলে এখন ধরো আমি একটা লাইন ড্র করতে চাচ্ছি এই বরাবর কিংবা এই বরাবর, তার মানে কি এটার ঢাল অবভিয়াসলি একের থেকে বড়, এইটার ঢাল অবভিয়াসলি একের থেকে ছোট। এখন তুমি তো নর্মালি জানো ভার্টিক্যালে গেলে তুমি এক্স এর মান পরিবর্তন করবা, কিন্তু ওয়াই মান পরিবর্তন করবা না, মানে হরাইজন্টাল গেলে। তুমি যদি ওয়াই বরাবর যেতে চাও, মানে একটা ভার্টিক্যাল লাইন টানতে চাও, তাহলে তুমি ওয়াই এর মান পরিবর্তন করবা, কিন্তু এক্স এরটা করবা না। তুমি যদি ডায়াগোনাল যেতে চাও, তুমি এক্স এর মানও পরিবর্তন করবে, ওয়াই এরও করবে। এখন তিনটা জিনিস তো তুমি জানো। আমি যদি বলি এই মাঝখান দিয়ে বরাবর গেলে ওয়াই এর মান কত বাড়াবো, এক্স এর মান কত বাড়াবো, আমাকে বলো। তুমি তো ডিরেক্ট বলতে পারতেছো না, ইউ নিড সাম ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের জন্যই আমরা এখন ইউজ করব মিস্টার ডিডিএ স্যারকে। তো চলো দেখি। ও, ডিডিএর একটা কিছু ক্যারেক্টারিস্টিক আছে, একদম ভালোভাবে মাথায় রাখবা। ডিডিএ কি করে, ওর মেথড ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনে তোমার কিছু ফ্লোটিং পয়েন্ট আসবে। মাথায় রেখো, ডিডিএ তে ডিডিএ এর ক্যালকুলেশনে ফ্লোটিং পয়েন্ট আসে, কিন্তু আমাদের ব্রেসেনহাম যে আরেকটা মেথড আছে, তার ক্যালকুলেশনে কোনো ফ্লোটিং পয়েন্ট আসে না। এটাই হলো তার সবচেয়ে বড়, মানে কি বলবো, অ্যাডভান্টেজ। ওই যে মনে আছে একটা কথা বলছিলাম যে আমাদের ওবিইতে অ্যানালাইটিক কোশ্চেন আসবে, সো তোমার কোশ্চেনটাতে এমন বলবে যে ইউ ক্যান নট ইউজ ফ্লোটিং পয়েন্ট, ইউ হ্যাভ টু ইউজ ইন্টিজার। তার মানে কি, আমরা ফ্লোটিং এমন অ্যালগোরিদম চয়েস করবো না যারা ফ্লোটিং রেজাল্ট দেয়, সে ফ্লোটিং রেজাল্টকে আমাদের আবার কষ্ট করে রাউন্ড আপ করতে হয়, সেটা কে করে, ডিডিএ। সো তাকে আমরা ইউজ করবো না, তাহলে কাকে ইউজ করবো, ব্রেসেনহাম, কারণ ও কোনো ফ্লোটিং পয়েন্ট আনতেই দেয় না। দেখছো, বুঝে গেছো ওবিটা? দেন ধুমধাম দুইটা টপিক পড়লে ধুমধাম ওবি অ্যান্সার করতে পারবে। আচ্ছা, একটু টপিক আসি। তাহলে তাহলে ডিডি অ্যালগরিদম কি করে, ফ্লোটিং পয়েন্ট জেনারেট করে। আচ্ছা, ফ্লোটিং পয়েন্টটা কিভাবে রাউন্ড আপ হবে, যদি 0.5 এর উপরে হয় তবে সেইটা 1+ হয়ে যাবে, 4.5 হয়ে গেল 5, আর 4.49, 0.5 এর কম মানে একদম লাথি দিয়ে তাকে নিচে নামাই দিব, তো 4 দিব। মানে এখানে কি হইলো দিন শেষে, আমরা বলতেই পারি এখানে হলো সিলিং, মানে 4.5 কে করে দিলাম 5, আর এখানে হলো কি হলো, ফ্লোরিং, 4.49 কে একদম করে দিলাম 4। এখন এই ক্যালকুলেশনটা ডিডি তার নিজের মধ্যেই করে, যেটাই তার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। ওকে, এখন আমরা কিছু সূত্র পড়বো, এই সূত্রগুলো আমরা অবভিয়াসলি ড্র করে পড়বো, চলো আমরা খুব সহজে এটাকে মাথায় রাখতে পারি। সেই আচ্ছা, এখন তাহলে আমরা সূত্রগুলা পড়ি। সো আমরা কিন্তু প্রথমে দেখলাম যে এই বরাবর ঢালকে বলা হয় এম ইকুয়াল টু 1।
ঠিক তার বিপরীত মুখে আমরা বলতে পারি না মাইনাসের দিকে এটা দিতে পজিটিভ 45 ডিগ্রি হয়, এটা বলতে পারি না এই পার্টটাকে নেগেটিভ 45 ডিগ্রি, বলতেই তো পারি। তো আমরা এটাকে বলবো m ইকুয়াল টু -1 ঢাল। তাহলে আমাদের পসিবিলিটি কি আছে? একটা হলো এই অংশ, একটা হলো এই অংশ। এইটা মানে হলো m এর মান 1 থেকে বেশি। এই পার্টটু কি মান কত? এখানে তো m ইকুয়াল টু 0, তাই না? এখানে কি m ইকুয়াল টু 0? তাহলে এই পার্টটুকু হলো 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাই না? 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। ঠিক অপর পাশেও কি আমরা বলতে পারি না যে এই পার্টটুকু 0 থেকে, এই যে দাঁড়াও আমি একটু এটাকে একটু লিখে দেখাই, হোল্ড আ সেকেন্ড। আচ্ছা, আমরা যে পয়েন্টে ছিলাম, তাহলে দেখো আমি যেটুকু বললাম যে এটা ঢাল m ইকুয়াল টু 1, তাহলে এই পাশটা অবভিয়াসলি বড়, 1 এর থেকে বড়, এইটুকু 0 থেকে বড় কিন্তু 1 এর ছোট। ঠিক অপর পাশেও আমরা এটা কিভাবে বলতে পারি, এইটা -1 থেকে বড় হবে এবং 0 থেকে ছোট হবে। তাহলে আমরা এই দুইটা রেঞ্জ পাইলাম, আরেকটা রেঞ্জ পাইলাম 1 এর থেকে বড়, এবং এই পার্টটুকু কি আমরা বলতে পারি না মাইনাস, এই দেখো m এর মান -1 থেকে বড়, মানে এই পার্টটুকু আরো 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 বেশি, মানে ধর -2, -3, -4, -4, মানে -1 এর থেকে বড়। আমরা তিনটা কন্ডিশন পাইলাম, এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন। আপাতত অন্তত এইটুকু বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ঢালের কন্ডিশনে ঠিকঠাক কন্ডিশন বিল্ড আপ করলাম। চলো এবার কন্ডিশন গুলা সূত্র বোঝা ট্রাই করি। যখন আমার কন্ডিশনটা এমন দাঁড়াবে যে m এর যে মানটা সেটা -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, তার মানে আমি কোন পার্টটুকু নিতে চাচ্ছি? আমি নিতে চাচ্ছি এই যে, এই যে দেখছো এই পার্টটুকু আর এই পার্টটুকুর জন্য কি ধরনের সূত্র ইউজ করব? তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা এমন হবে যে x এর নতুন মানটা হবে x এর আগের মানের সাথে 1 যোগ এবং y এর মানের সাথে তার ঢাল যোগ। সূত্রগুলো একটু আপাতত দেখি, তারপর যখন কম্পেয়ার করব তখন একদম সহজে মাথায় চলে আসবে। তো যদি মানটা তোমাদের এমন হয় যে ঢালের যে মানটা ক্যালকুলেশন করে বের হবে তা যদি -1 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়, তবে সূত্র এইটা। একদম সুন্দর বেসিক কথা। চলো এইটা এখানে দেখি। তাহলে যখন আমার পার্টটা এতটুকু হলো আমরা বুঝলাম, যদি এখন 1 এর থেকে বড় হয় ঢালের মান, মানে 2, 4, 5, 7, তাহলে কি করব? যখন 1 এর থেকে বড় তখন আমাদের সূত্র আসবে এই পার্টটুকু। পরে বুঝাচ্ছি। যখন 1 এর থেকে ছোট মানে এই পোর্শন গুলা, তখন কি হবে দেখো তো, এই জিনিসটা বুঝো। 1 এর থেকে বড় মানে যোগ, তাহলে দেখো তো দুইটাই যোগ হয়েছে না? আবার দেখো 1 এর থেকে ছোট -1 এর থেকে ছোট, তো দুইটাই দেখো তো বিয়োগ আসছে না? আবার দেখো এই যে মোর দ্যান 1 অর এইটা থেকে বেশি, মানে দুইটাই -1 এর থেকে বেশি, -100 বা +100, দুইজনের জন্য দেখো তো আমরা x এর সাথে 1/m করছি না? এইটাই হলো ডিফারেন্স। যখন আমার রেঞ্জটা, দুইটা রেঞ্জই আমরা জানি, মানে ধরতেই পারো এভাবে মনে রেখো যে ফিনিট রেঞ্জ মানে একটা রেঞ্জ আছে যে m এর মানটা -1 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। তো যখন তোমার আয়ত্তে বাজেট থাকবে তখন তুমি কি করবা? x এর সাথে 1 যোগ করবা। ভালো মানে ভালো সিচুয়েশন x এর সাথে 1 যোগ, আর y এর সাথে ঢালের মান যোগ। এছাড়া অন্য সকল কন্ডিশনে x এর সাথে 1/m, y এর সাথে 1, যোগ নাকি বিয়োগ হবে? যদি যদি 1 এর থেকে বড় হয় যোগ হবে, যদি -1 এর থেকে ছোট হয় বিয়োগ হবে। দেখছো? এই কন্ডিশনটা সুন্দর করে মাথায় রাখবা যে 1 এর থেকে বড় হলে 1/m, +1/m, 1 এর থেকে ছোট -1 এর থেকে ছোট হলে -1/m। তিনটা কন্ডিশন মনে রাখলে একদম স্ট্রেট কাট।
সো এখন দেখো এই জিনিসটা দেখো তো, এটা কি ঢাল বরাবর না? তাহলে কি প্রতিবার দেখো 1 মিনিট 1 মিনিট বাড়ে না? এই দেখো, দেখছো? যখন এক্স্যাক্টলি 1 হয় এটা হয়। এক্স্যাক্টলি -1 হলে কি হবে? দেখো তো, ঠিক এইটা বিপরীত না? এটা যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? দেখো এই দুইটা কন্ডিশনে দেখো ঠিক একে অপরের বিপরীত না? এই জন্য দেখো যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? সো কন্ডিশন গুলো দু একবার দেখলেই একদম মাথায় সেট হয়ে যাবে। ওকে। হুম। আচ্ছা, এখন চলো আমরা ম্যাথ প্র্যাকটিসে চলেছি। ম্যাথ গুলা কেমন দেখা যায় তোমাদের এক্সামেও দিতে, এরকম ডিডে থেকে ডিরেক্ট ম্যাথ কখনো আসে, মানে ডিরেক্ট ম্যাথ তো থিওরিতে আসে, সমস্যা নেই। বলবে এরকম, বলবে যে ডিডি অ্যালগরিদম করো, এবং তোমাকে এটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে, একটা তোমার লাস্ট ডেস্টিনেশন লাগবে, মানে তোমার লাইনের প্রথম বিন্দু শেষ বিন্দু দেওয়া থাকবে, তোমাকে ডিডি অ্যালগরিদম করতে হবে। তো তোমার প্রথম কাজ কি, সুন্দর করে ঢাল বের করা, ঢাল বের করে দেখবা কোন সূত্রটা পড়ছে, দেন সেই সূত্র করে দিবা, ইজিয়েস্ট ম্যাথ। তাহলে বের করি যে ঢালাই সূত্র কি, ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই মানে কি, ওয়াই এর পরিবর্তন, ডেল এক্স মানে কি, এক্স এর পরিবর্তন। এই দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, দেখো তো, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি, ঠিক আছে? মানে শেষ বিন্দু মাইনাস একদম ইনিশিয়াল বিন্দু। আর মানটা বের করে তুমি দেখলা কি, 1.25, একের বেশি। তাহলে কি হবে, এক্স এর সাথে 1 পাই এম যোগ হবে, ওয়াই এর সাথে +1 যোগ হবে, একের বেশি। তোমাদের একটা মজা থিওরি দিই, যদি একটা মাথায় থাকে, মানে আমি এইভাবে মানে একটা দুষ্টু বুদ্ধিতে মাথায় রেখেছি। সেটা হলো, দেখো তোমার যখন সিচুয়েশন এমন যে তোমার একদম টাইট টাইট অবস্থা, ঠিক আছে, তখন তোমার একটা রেঞ্জের মধ্যে আসো, তখন তুমি কি করবা, নতুন কাউকে, দেখো এক্স, তোমার পুরাতন এক্স কে একদম সমান ইফোর্ট দিবা, আর নতুন একটা ট্রাই করতে থাকবা। এম মানে কি, ট্রাই করবো, যখন তুমি একটা টাইট সিচুয়েশনে আসো, এক্স কে একটু একটু সাপোর্ট দিবা, আর নতুন কাউকে খোঁজা ট্রাই করবা। যখন তোমার কাছে অনেক অপশন, একের অধিক অপশন, এক্স কে কম ইফোর্ট দিতে হবে, আর নতুন সবাইকে বেশি বেশি ইফোর্ট দিতে হবে, দেখো 1+। যখন তোমার কন্ডিশন যে এইটাও ধরে নাও যে 1 এর বেশি, মানে একদম তুমি এখন সব থেকে ঊর্ধ্বে আছো, সেই পজিশনেও দেখো এক্স কে কম এফোর্ট দিব, ওয়াই কে বেশি দিব। যেভাবে মনে রাখো, মনে রাখলেই হবে আমার দিন শেষে। এখন চলো আমরা ম্যাথের পার্টে চলে আসি। যখনই এম এর ভ্যালুটা একের বেশি হচ্ছে, সেই পজিশনে আমরা এভাবে খাতা কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখে দেব যে আমাদের এই সূত্রটা পড়বে। তোমরা ছিল এভাবেও লিখতে পারো, আবার এখানে একটা আগে একটা ফাংশন দিয়ে দিতে পারো। দিন শেষে কিন্তু কি বলেছিলাম, রাউন্ড দিয়ে দিবা, কি ফাংশন দিবা, রাউন্ড, মানে রাউন্ড লিখে এটা লিখবা। সামনে আছে, এখানে আমার একটা মিস্টেক হয়েছিল, একটু সামনে লিখে দিছি তোমাদের যে এক্স ভ্যালু উইল বি রাউন্ড আপ। বিকজ ডিডি অ্যালগরিদম কি করে, ডিডি অ্যালগরিদম এমন কিছু ভগ্নাংশ মান আসে, আর পিক্সেল তো এরকম ভগ্নাংশ পজিশনে থাকে না, একটা নির্দিষ্ট পজিশনে থাকে। সো অবভিয়াসলি এটাকে রাউন্ড আপ করে নিতে হয়। তো চলো ম্যাথটা এবার দেখি কিভাবে করব। আমাদের ইনিশিয়াল বিন্দু দেওয়া আছে 2.2 থেকে 3, আমাদের উদ্দেশ্য 6, 8 এ যাওয়া। এখন কি কি কলাম, এক্স ওল্ড, এক্স নিউ, দেন আমাদের এখানে দুইটা কলাম যেখানে আমরা ক্যালকুলেশন করব। এই যে মহাশয় কলাম, এটা হলো রাউন্ড আপ ভ্যালু, মানে প্লটিং ভ্যালু। সো দেখো আমাদের সূত্র তো উপরে আছে, এক্স নিউ এর জন্য কি করবা, ওল্ড এর সাথে, এই যে ওল্ড এর সাথে 1/m করবা, তো একটা নিউ মান আসবা। ভালো কথা। তোমরা যখন খাতায় অ্যান্সার লিখবা না, আমি তোমাদের একটা ভালো বুদ্ধি বলি, সেটা হলো এই পার্টটা না প্রথমে লিখবা না, তাই না, কনফিউজ খাবা। দুইটা কলাম মানে রাইখা দিবা, ভুলে যাওয়া আছে। প্রথমে ক্যালকুলেশন করে নাও। সো তুমি দেখো তো ওল্ড ভ্যালু কত, 2, 2 এর সাথে এম এর ভ্যালুটা যোগ দিলাম, দেখো তো এই যে 1/m করলাম, কিন্তু সেই ভ্যালুটা আসলো। আর সূত্র অনুযায়ী ওয়াই এর সাথে কে যোগ হবে, 1 যোগ হবে, 3 এর সাথে 1 যোগ 4। সেকেন্ড লাইনের জন্য এই দেখো এইটা চলে গেল এইখানে। সো এই লাইনের জন্য ওল্ড ভ্যালু কে এখন, এই মহাশয়, ওর সাথে আবার 1/m করব, একটা ভ্যালু পাবো। এবার আবারও এই ভ্যালুর সাথে কি করব, 1/m করব, একটা ভ্যালু পাবো। আবারও এই ভ্যালুর সাথে 1/m যোগ করব। সো এভাবে সুন্দর করে তোমার টেবিল ক্রিয়েট করতে থাকবা। এখন তোমাদের কোশ্চেন হয়, ভাইয়া কতক্ষণ পর্যন্ত টেবিল বানাবো? যতক্ষণ না আমরা এমন একটা পর্যায়ে আসতে পারছি, 6, 8। 6, 8 কোন পর্যায়ে, আমাদের কোশ্চেনে দেখো আমার ডেস্টিনেশনই
6,8। তো যখনই আমরা 6,8 পজিশনে চলে আসবো আমরা তখনই থেমে যাব। সো আমি তো বলেছিলাম যে তোমরা এই পার্টটা আগে করবা না, কেন করবা না? এখন বলি, তোমরা যখনই প্রথম লাইনের পর এটাকে 3 করে দিবা না, তখন তোমাদের মনে কোশ্চেন জাগবে যে এই ওল্ড ভ্যালুটা কি 2.8 নিব নাকি 3 নিব। মাথায় রাখবা এটাকে আমরা রাউন্ড আপ করে লিখি, ক্যালকুলেশনের জন্য এটা আমরা নিব না। এটা জাস্ট আমাদের দিন শেষে, মানে আমরা তো একটা সলিড অ্যান্সার চাই, সেই সলিড অ্যান্সারের জন্য মন ভোলানো অ্যান্সার, উই ডোন্ট কেয়ার। আমরা ক্যালকুলেশনে অলওয়েজ আগে এই ভগ্নাংশ ভ্যালুর সাথে যোগ করতে 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 থাকবো। ইন দি এন্ড যখন আমাদের ডিজায়ার পজিশনে চলে আসবো তখন আমাদের অ্যান্সার লিখতে হবে। সেই সময় তোমরা সুন্দর করে এটা প্লট করে ফেলবা যে 2.8 মানে 3 হবে, 3.6 মানে 4 হবে, 4.4 0.5 এর নিচে মানে 4 হবে। এই যে সুন্দর করে তোমরা কভার করে ফেললা। এই তো ডিডিএ ম্যাথ। এছাড়া আরো অনেক ম্যাথ আমরা প্র্যাকটিস করব। যেমন এই একটা ম্যাথ দেওয়া আছে, দেখো তো এই মানটা কত আসছে। এই রেঞ্জ কি -1 থেকে +1 এর মাঝে না? তার মানে কি আমরা এক্স কে দিব সমান ভালোবাসা আর ওয়াই কে দিব একটু একটু ইফোর্ট। ঠিক আছে, ওয়াই প্লাস এম। এই দেখো তো, এই যে সুন্দর। আর এই যেভাবে আগে একটা রাউন্ড লেখা দিও, ব্যাপারটা আরো সুন্দর লাগে দেখতে। কথা আমাদের দিন শেষে তো রাউন্ড আপই হবে, তাই না? সো আবারও দেখো যে প্রথমে আমি আবারও বলতেছি আগেই প্লটে ভাগ করবা না, আগে সুন্দর করে ক্যালকুলেশন করবা। তারপর যখন তোমার ইন্ডিয়ান আমাদের পজিশনে চলে আসবো, দেন তোমাদের কাজ হবে এটাকে রাউন্ড আপ করে একটা ইন্টিজার ভ্যালুতে নিয়ে আসা, এবং ইন্টিজার ভ্যালু গুলোই আমাদের অ্যান্সার। ওকে, কোশ্চেনটা পড়ি তো কি কি বলছে। তোমাকে তো অ্যালগোরিদম করে পয়েন্ট ফাইন্ড আউট করতেই বলছে এবং ফাইন্ড অ্যান্ড প্লটও করতে বলছে। মানে আগের ম্যাথে শুধু ফাইন্ড বলছিল, এই জন্য জাস্ট আমরা এতটুকু করছিলাম। দেখো তো কি বলছে, জাস্ট ফাইন্ড করতে বলছিল পিক্সেল গুলা পজিশন, সেখানে প্লট করতে বলছে। সুন্দর করে একটা গ্রাফের মতো ড্র করে দেখা দিবা যে এইটা হলো আমাদের ইনিশিয়াল পর্যায়গুলো, যে যে ভগ্নাংশ গুলো দিয়ে নিচ্ছে, দেখো 3, 3,5, 4। আর এইটাকে দিন শেষে আমরা ডিডি এর মাধ্যমে ইনবিল্ড করেই দিন শেষে এবং ইন্টিজার পয়েন্টে নিয়ে আসি। জাস্ট দেখা দিও, মার্ক তো দিবে 15টা মার্ক, দেখাতে হবেই। আচ্ছা, এইটা গেল। এখন আরো কিছু ম্যাথ আছে, এই ম্যাথটা ক্ষেত্রে একটু খেয়াল করো। তুমি তো শূন্য মতো তোমার পদ্ধতি জানো, যে ভাইয়া বলছে যে ঢালাই ভ্যালু বের করবো। ও মা, ঢালাই ভ্যালু কি চলে আসলো, আনডিফাইন্ড না? এখানে ভয় খেয়ে গেছি, অ্যান্সার তো মিলে না, কি করব? একটু পয়েন্টার দিকে তাকাও, পয়েন্টে দেখে বুঝতে পারছি যে আমার 2,2 একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট কি দেখো তো 2,7 না? তার মানে কি দেখো তো, এক্স এর মান কি পরিবর্তন হয়েছে অক্ষরেখায়? না, শুধুমাত্র ওয়াই এর মান পরিবর্তন হয়েছে না? সো এটা একটা হরাইজন্টাল লাইন না? সো আমরা হরাইজন্টাল লাইনে কি জানি, ডেল এক্স এর ভ্যালু কি হবে? 0। এক্স এর কোনো পরিবর্তন নাই, যা পরিবর্তন হবে ওয়াই এর। সো সেই ক্ষেত্রে তো আমার অ্যান্সার দিছে আনডিফাইন্ড আসবে। এখানে দেখেই আমরা ভয় পাবো না, এখানে যে আমরা থেমেও যাবো না। এখানে দেখো আমরা এবার কিভাবে অ্যান্সার করি। যখন এটা জিনিস খেয়াল রাখবা, এম ইকুয়াল টু 0 কিংবা এম ইকুয়াল টু আনডিফাইন্ড, লজিক তো দেখলাম হরাইজন্টাল লাইন হইলে কি হবে, আনডিফাইন্ড হবে, কস নিচে 0 আসবে। এম ইকুয়াল টু 0 কখন আসবে, দেখো যখন আমি এটা ভার্টিক্যাল লাইন ড্র করি। তার মানে কি এক্স এর পরিবর্তন আছে কিন্তু ওয়াই কোনো পরিবর্তন নাই। ওয়াই যদি এখানেও 2 থাকে এখানেও 2, তার মানে কি সূত্রে দেখো তো এই জায়গাটা 0 হয়ে যাবে, আর এই জায়গাটা সামথিং ধরো 2 আসলো, 0/2, অ্যান্সার দিন শেষে কি হয় 0 না? সো এম ইকুয়াল টু 0 কখন হবে, যখন ভার্টিক্যাল লাইন। এম ইকুয়াল টু তোমার আনডিফাইন্ড কখন হবে, যখন হরাইজন্টাল লাইন। ওকে, সো এই সব ক্ষেত্রে ভাই ম্যাথ কিভাবে করব, আমরা কি আগের মতোই করব? এখানে একটু চেঞ্জ, মানে ইজি, জাস্ট একটু থিওরিক্যাল কথা লিখবো আর কিছু না। এটা কি করবা, দেখো পেপারটা আমি এখান থেকে দেখাই তোমাদের। আচ্ছা, এম এর মান পরিবর্তন কি করব, আমার ঢালের ঢালের মানটা না নিয়ে আমরা স্টেপ সাইজ নেব। স্টেপ সাইজ মিন, এই দেখো তুমি প্রথমত কি করবা, ডেল এক্স এর মান বের করবা, ডেল ওয়াই এর মান বের করবা। তারপর তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম থাকবে সেটা হলো নাম্বার অফ স্টেপ। ধরলাম ডেল এক্স ইকুয়াল টু 0 আর ডেল ওয়াই ইকুয়াল টু 5। নাম্বার অফ স্টেপ কত,
এই দুইটা ম্যাক্সিমাম, কত 5, নাম্বার অফ স্টেপ কত, কয়টা স্টেপে ম্যাথ শেষ করব, 5টা স্টেপে। এখন তোমাদের লাগবে এই সূত্রটা, এখন তোমাকে বলি ভাইয়া, তুমি তো এটা হরাইজন্টাল লাইন ড্র করতেছো তাই না? তো তুমি তো জানো এক্স এর পরিবর্তন শূন্য, এক্স এর পুরাতন মানের সাথেও দিন শেষে কি হবে, নতুন কিছু যোগ হবে না, শূন্য যোগ হবে। এই আমি কি একটু করে উল্টা লিখেছি? হ্যাঁ, সরি সরি ব্রাদার সরি। ও না, ঠিকই লিখছি, এটা তো একটা ভার্টিক্যাল লাইন। সরি 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 সরি, কি বললাম। আচ্ছা, ধরো এটা হরিজন্টাল লাইন, তার মানে কি এখানে ওয়াই পরিবর্তন কত, শূন্য। হরিজন্টাল লাইনে এখানে দিয়ে 2, এখানে ওয়াই এর মান 2, খালি কে পরিবর্তন হচ্ছে, এক্স এর মান। এক্স এর মান কত করে পরিবর্তন হচ্ছে আমরা কি জানি? তা তো জানি না। তো সেই জন্য কি আমাদের কি করতে হবে দেখো তো, এখানে ভুল করছি, এটা হবে এক্স, এটা হবে এক্স, তাহলে এক্স এর পুরাতন মানের সাথে একটা মান যোগ হবে। কত যোগ হবে সেটা কিভাবে বের করব, সেটাকে বলা হয় হলো দেখো এই যে স্টেপ সাইজ। স্টেপ সাইজ ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইড বাই নাম্বার অফ স্টেপ। এই যে ম্যাক্সিমাম এটা ভ্যালু বের করলাম না, যে 0 আর 5 এর মধ্যে ম্যাক্সিমাম কত 5, সো ডিভাইড বাই 5 দিয়ে দিব। কথা শুনে কনফিউজ হয়ে যেতে পারো, ম্যাথ দেখলে কনফিউজ হবে না। এটাই এখানে দেখো, প্রথমত যখন এমন ম্যাথ পাবা সুন্দর করে ডেল এক্স এর মান বের করবা, ডেল ওয়াই এর মান বের করবা। এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত 5, এই 5ই হলো আমার নাম্বার অফ স্টেপ। তারপর কি বের করবা, স্টেপ সাইজ। স্টেপ সাইজের সূত্র কি, এক্স এর জন্য বের করবা ডেল এক্স বাই এই ভ্যালুটা, ওয়াই জন্য বের করবা ডেল ওয়াই বাই এই ভ্যালুটা। তো দিন শেষে তুমি তোমার স্টেপ সাইজের মান পেয়ে যাবা। এখন যা সূত্রে কি করবো দেখো, মানে আমরা তো লজিক্যালি কিন্তু জানি যে এখানে এক্স এর সাথে কিছু যোগ হবে না, শূন্য যোগ হবে। এইটা দেখছি প্রমাণ করে আসলাম যে এক্স এর সাথে যোগ হবে কত, শূন্য। ওয়াই সাথে যোগ হবে কত, 1 করে। সেইটা কিন্তু কি থিওরিক্যালি আমরা প্রুভ করে আসলাম। তারপর দিন শেষে সুন্দর করে প্লট করে দিবা, দেখো ওয়াই ভ্যালু 1 করে বাড়ছে, এক্স এর ভ্যালু বাড়ছে না। এটাই তো হওয়া উচিত। মানে জাস্ট এতক্ষণ ধরে বুঝালাম, কত একটা ম্যাথ ছিল, হয়তো কনফিউজ হতেই পারতা, বাট আমি জানতাম আশা করি তোমরা হবে না কনফিউজ, তাও বলেই দিলাম। ওকে, তো গেল। এবার একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা খেয়াল করো। এতক্ষণ তো ভাই পয়েন্ট দেওয়া ছিল, এখন তো কোথাও কি দেওয়া আছে, একটা রাশি। আমরা কি জানি যে কোথায় কোথায়, আচ্ছা এটা একটু এখানে দেখাই নিয়ে আসি। সরলরেখার কয়েকটি সমীকরণ আছে, যেমন y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা একটা সরলরেখার সমীকরণ, তাই না? আমরা তো জানি যে m ইকুয়াল টু আবার ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু এক্স প্লাস সি। সো আমরা কি করতে পারি দেখো তো, উভয় পক্ষে ডেল এক্স দ্বারা গুণ করতে পারি। এটা বলতে পারি ডেল এক্স ওয়াই, ডেল এক্স কাটা, মানে আমি কি করলাম, আচ্ছা উভয় পক্ষে ডেল এক্স দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে। তাহলে দিন শেষে দেখো তো কি হয়ে যাচ্ছে, এই মহাশয় এই মহাশয়কে কেটে ফেলতেছে, আর সি এর সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে কি লাইনটা এমন দাঁড়ালো না দেখো। সো এইখান থেকে এই ছি ছি কি কি বুঝাচ্ছি, ছ্যা 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 ছ্যা, আবার আসি, মানে একটু ভুলে বেশি নামে চলে গেছিলাম, সরি 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 সরি। দেখো আমরা তো জানি এটা হলো y, এটা হলো সরলরেখার সমীকরণ এম এক্স প্লাস সি, তাই না? সো আমরা কি এটা কিভাবে বলতে পারি না, ডেল ওয়াই বাই ডেল এক্স প্লাস সি ওয়াই, জাস্ট এম এর ভ্যালুটা লিখলাম, আর কিচ্ছু না কিন্তু। এবার এতটুকুই আমরা থামি। আমাদের যে নিউ কোশ্চেনটার সম্মুখীন হয়েছি সেটাতে কোনো পয়েন্ট দেওয়া নাই, বাট একটা সমীকরণ দেওয়া আছে -40। এই মহাশয়কে আমরা সামহাও এই একটা মডেল লুকে নিয়ে আসবো। সো কিভাবে আনতে পারি, সো আমরা কি যা দেখো তো, বাম পাশে অনলি 5 আছে, মানে ওয়াই আছে না। সো দেখো ওয়াইটাকে বামে রেখে সব মহাশয়কে আমরা ওই দিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা বলতে পারি কি, ওয়াই ইকুয়াল টু 40/5 মাইনাস 7/5 মাইনাস এক্স। যদি তুলনা করি দেখো তো, আমরা কেউ এই পার্টটাকে কনস্ট্যান্ট বলতে পারি সি, এই পার্টটাকে কি বলতে পারি দেখো তো, এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, দূরে হয়ে গেছে,
যেভাবে কি আমরা লিখতে পারি, ধরো 40/5 মানে কত, 8 প্লাস -7/5 এক্স, জাস্ট কি করলাম, মাইনাসের ভিতর নিয়ে নিলাম। তাহলে দেখো তো এখন এইটা এটার তুলনা করলে কি আমরা কি এই ভ্যালুটার মানটা পেয়ে যাচ্ছি না? তা আমরা কি বলতেই পারি না যে এখানে ঢালের মান হলো -7/5? বা দেখো তো আমরা এখান থেকে লাগবে না, তাও বলেই দিই, আমরা কি এখান থেকে বলতে পারি না যে এই দুইটা ভ্যালুটা দেখো তো, যে ∂y/∂x বা আমাদের ঢালের ভ্যালুটা এইটা। সো যখন তোমাদের দুইটি বিন্দু দেওয়া থাকবে সেখানে আমরা y2 - y1 ডিভাইড বাই x2 - x1 দিয়ে যেভাবে ঢাল বের করতে পারি, ঠিক একইভাবে তোমাদের ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে জাস্ট এই ফরম্যাটে নিয়ে আসবা। ফরম্যাটে আনার পর পুরো তুলনা করবা। দেখো এখনো কিন্তু ফর্মেটে আসছিল না, যেখানে আসে মাইনাস এখানে আসে প্লাস, তাই আমরা একটু ভদ্র করে নিলাম, সামনে প্লাস দিলাম, ওকে ভিতরে দিয়ে দিলাম। তাহলে কি এই ফরম্যাট সমান। তো আমরা বলতেই পারি যে এই যে -7/5 সেইটাই হলো এই এম এর মান। এতটুকুই। আমি এটাও জানি তোমরা সবাই এটা জানো, আর তাও একটু বললাম যেন একটু কনফিউশন থাকলেও সেটা ক্লিয়ার হয়ে যায়। সো চলো এখন ম্যাথে ব্যাক করা যাক। ওকে, ম্যাথটা কোথায়, ম্যাথ মশাই। সো এই দেখো এই ম্যাথটাকে সুন্দর করে ফরমেশনে নিয়ে আসছি। দেন দেখো তো, এটা একটু ইগনোর করো, ঠিক আছে, আমরা এটা একটু ইগনোর করবো। সো দেখো তো এখানে কি বলতে পারো, এম এর যে ভ্যালুটা আসছে সেটা কত আসছে, -114। তাহলে সূত্রের লজিক অনুযায়ী কি হওয়া উচিত দেখো তো, সূত্রের লজিক আমাদের সূত্রটা কোথায়, এই যে, যখন ভ্যালু -1 এর থেকেও, সরি, যখন মানে এম এর ভ্যালু -1 এর থেকেও কম হবে তখন সূত্র হবে এইটা, দেখছো? এই দেখো -1 থেকে কম, -1/m বিয়োগ করবো আর y থেকে -1 বিয়োগ করবো। ওকে, এখানে ম্যাম একভাবে করেছে, আমি আরো অনেক ভাবে করেছি, বা দুইটাই কারেক্ট। তো এখন আমাদের সূত্র কি বলছে, যে সূত্র দেখো, দেখো এখানে আবার কি বলছে দেখো, যে del y ইকুয়াল টু -1 কেন বলছে দেখো তো, y -1, তাই না? দেখো তো এটাই তো y এর পরিবর্তন হবে, এটা না? সো আমরা কি তো জানি কি পরিবর্তন মানে সরি একটু ফাফলিং হচ্ছে, y নিউ, y নিউ ইকুয়াল টু কি y এর আগের ভার্সন তার del y এর মান। সো del y এর মান যদি -1 হয় তার মানে দেখো তো y -1 না? সো সূত্রের এই y -1, এই -1 যার কথা, দ্যাটস ওয়াই ম্যাম এখানে লিখেছে যে del y ইকুয়াল টু -1। ওকে, এখান থেকে del x এর মানটা বের করে নিচ্ছে, যার মানটা কত, এই দেখো del y/m লিখছে। আমরা এগুলা ভুলে যাব, আমরা আমাদের মতো ম্যাথ করব। সো আমাদের মতো ম্যাথ করলে কি হবে দেখো তো, আমাদের সূত্র কি বলতেছে, x থেকে 1/m বিয়োগ করব। ভালো কথা, লিখে এটা করি, x মাইনাস m এর ভ্যালু দেখো তো কত বের হয়েছে, -7/5। তাহলে বসাও তো এখানে 1/-7/5। তাহলে এই মাইনাসে মাইনাসে দেখো তো কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে কি আমরা বলতে পারি এক্স প্লাস 5/7? এখান থেকে এটা অবশ্যই বলা যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 5টা উপরে চলে যায়। তো এই পোর্শনটার 5/7 মানেই হলো 0.74। তো এই লজিকে আমরা কি দেখতে পেলাম, এক্স এর সাথে এই মানটা যোগ হবে। তো সূত্র কিন্তু আমাদের স্টিল এইটাই আছে। তো তোমরা কনফিউজ খেও না যে ভাইয়া বললো এক্স থেকে মান বিয়োগ দিব, এখানে যোগ আসলো কেন? মান ঠিকই বিয়োগ দিচ্ছি, কিন্তু আমরা দেখো বিয়োগ দিচ্ছি, কিন্তু ফর্মুলার যোগ বিয়োগের কারণে দেখছি যে প্লাস আসতেছে। তো কনফিউজ খেও না, আমরা এভাবেই করে মানটা বের করে দেন ঠিক আগের মতো ম্যাথটা ক্যারি অন করবো। ঠিক এখানে যেভাবে আমরা ম্যাথ করেছি বক্স করে, তোমরা চাইলে বক্স করেই করতে পারো। সো আশা করি এই দেখো প্রত্যেকবার ভুলেও ভয় পাবা না ভাইয়া যোগ হচ্ছে কেন, দিন শেষে মাইনাস ইন্টু মাইনাস যেমন যোগ হয়ে যায়, দ্যাটস ওয়াই এখানে এই ভালোটা যোগ করে দিচ্ছে। সো একদম ফর্মুলেশন করে আনবা, দেন তাহলে এই ম্যাথটা কনফিউশন খাবা না, ঠিক আগের মতোই। তো যতটুকু কনফিউশন ছিল একটু বলে দিলাম। এখানে একটা লাইন কথা আছে, এই লাইনটা বুঝতো, একটু থিওরিক্যাল কথা। সো যখন ভ্যালুটা মাইনাস আসে, এম এর ভ্যালু যখন মাইনাসে আসে,
নর্মালি এম এর ভ্যালু প্লাস মানে ড্রাইভিং সিটে এক্স। ড্রাইভিং সিটে এক্স বলতে ভাই কি বোঝাচ্ছি, খেয়াল করো, যখন এখানে এম এর ভ্যালু প্লাসের মধ্যে ছিল, এই দুইটা কন্ডিশনে কি বলতেই পারি না এম এর ভ্যালু প্লাসের মধ্যে, ওকেও বাদ দাও যে এম এর ভ্যালু প্লাসের মধ্যে। প্লাস মানে দেখো তো কার সাথে এক যোগ হচ্ছে, কে বেশি পাওয়ারফুল, এক্স না? তো বলতে পারি ড্রাইভিং সিটে এক্স আছে, মানে আমাদের সরলরেখাগুলো এক্স এর ধনাত্মক দিকে হচ্ছে বা এক্স অক্ষের দিকে হচ্ছে, এইটা হোক কিংবা এইটা হোক, এই দিকে হোক, এই দিকে হোক বা এইদিকে হোক, এক্স এর দিকে হচ্ছে। আর যখন আমরা এমন মান পাবো তখন আমরা বলি কি ওয়াই ড্রাইভিং সিটে আছে, মানে আমাদের এই যে এই বরাবর আমাদের লাইনটা হবে আর কি। তো এইটাই জাস্ট এখানে ম্যাম একটু থিওরিটিক্যালি লিখে দিয়েছে। তো যখন আমরা ভ্যালুটা ওয়ানের থেকে বেশি কিংবা মাইনাস পাবো বলে দিব এই যে ডি দিয়ে টেক্স ওয়াই এস ডি ড্রাইভিং ভেরিয়েবল লিখে দিও, দেন বাদ বাকি ম্যাথ আমাদের মতো করলেই হবে। এই তো, এখন শোনো তোমাদের একটা কথা বলি। আমাদের এই যে বলছিলাম না যে 45 মার্কস আসবে কোশ্চেনে, কোথায় কোথায়, এই যে 45 মার্ক এখানে বলেছিলাম কোশ্চেনে আসবে, পার ম্যাথ 15 মার্ক করে, 15 মার্ককে ভাগ করবে, ধরো এমন করবে 5 আর 10, 10 5 প্লাস 10, 10 মার্কে একটা ম্যাথ দিবে, 5 মার্কটা থিওরি দিবে। এখন থিওরিটা কি টাইপ, এইটাই হলো সুবিধা, এই যে ডিডি এর ক্যালকুলেশনের থিওরি গুলোর মধ্যে না তোমার 10 মার্কের ম্যাথ থাকে আর 5 মার্কের ডেরিভেশন থাকে, আর ট্রাস্ট মি ডেরিভেশন গুলো সুপার ইজি, অন্তত ওই পিক্সেলের থিওরি থেকে। তো চলো ডিডি ডেরিভেশনটা শিখে নেই, একদম শর্ট করে শিখবো খুব সহজ ভাবে। প্রথমত আমরা ধরে নেই এ একটা বিন্দু, এখান থেকে আমরা এম বের করে নিই। আমরা কি জানি ডিডি এর কয়টা সূত্র আছে, একটা হলো এম এর মান 1 থেকে বেশি, একটা হলো এম এর মান 1 থেকে কম, তাই তো, একটা মান এম এর মান 1 থেকে 1 এর সমান। এই তিনটা কন্ডিশনের ভিত্তি করে ডেরিভেশন করব। আমরা তো আরো কন্ডিশন জানি, বাট এই সিম্পল তিনটার উপর ভিত্তি করে ডেরিভেশনটা করব। সো আমরা যেটা ইনিশিয়াল দেখাবো সেটা হলো এম এর মান 1 এর থেকে কম। সো ইনিশিয়াল পিক্সেল কোডটা এইটা, তাই না? সো ইনিশিয়াল যেটা এটা হয় তার ইমিডিয়েট পরেরটা, মানে এক্স আই প্লাস ওয়ান পিক্সেলটা কি হবে। সো আমরা কি জানি যে এম এর মান যখন একের কম হয় তখন কি সূত্রটা কি মনে আছে তোমাদের, এক্স প্লাস ওয়ান হবে আর ওয়াই থেকে এইটা একের কম, এই সূত্র, তাই না? সো সেই লজিকটাই আমরা আসলে বিল্ড আপ করতে যাচ্ছি এখানে। তো দেখো নেক্সট পিক্সেল মানে কি, এক্স এর মান এক্স আই বাই ডিএলএক্স, আর ওয়াই এর মানটা কি হবে, এই সমীকরণটা লেখা দিবা, মনে রাখবা এক্স এর মান পরিবর্তন হচ্ছে আর ওয়াই এর মানটা এই সূত্র। এইটা মনে না রাখলে ওই একটু থিওরি মনে রাখতে হবে, এই যে একটু আগে বলছিলাম না ড্রাইভিং সিট, এই যে কথাটা দেখছো না, এই যে এখানে ম্যাম এটাই লিখছে যে এম এর মান 1 এর বেশি হলে ওয়াই পাওয়ারফুল, মানে কি ওয়াই এর সাথে প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান হবে, এম এর মান 1 এর কম হলে এক্স পাওয়ারফুল, তার মানে কি এক্স এর সাথে প্লাস ওয়ান কিংবা মাইনাস ওয়ান হবে, তার মানে কি আমরা বলতে পারি না যে এক্স প্লাস ডেল এক্স হবে, ডেল এক্স এর মান হতে পারে ওয়ান, হতে পারে মাইনাস ওয়ান, এইটাই এখানে লেখা হয়েছে। দেখো যখন এম 1 এর ছোট তখন এক্স এর ভ্যালু হবে, মানে এক্স এর নেক্সট ভ্যালুটা, এটা হলো ইনিশিয়ালটা, ইমিডিয়েটলি তার পরের ভ্যালুটা হবে তার সাথে ডেল এক্স পরিমাণ যোগ হবে। হ্যাঁ ওয়াই এর ক্ষেত্রে সমীকরণটা লিখবো, এই সমীকরণটা লিখছো না, এই সমীকরণটা এখন আমরা জাস্ট ডিরাইভ করব। দেখো তো এখানে কি আছে, দেখো তো এক্স এর ভ্যালু আছে না, উপরে আমরা একটা এক্স এর ভ্যালু লিখছি না, জাস্ট বসায় দিছি, দেখো জাস্ট বসায় দিছি, দেন এমটা গুণ করে দিছি, দেন এই রাশিটা আসছে। এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি না দেখো তো, যে এই পোরশনটা আর এই পোরশনটা একসাথে লিখে, এই দেখো তো এইভাবে লিখছি এম এক্স আই প্লাস সি। এখন বুঝো, এখানে একটা কথা বলি তোমাদের, যদি জিনিসটা বুঝো ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল টু এম এক্স প্লাস ওয়ান হয়, আমরা কি হা বলিতে পারি ওয়াই আই ইকুয়াল টু এম এক্স আই প্লাস থ্রি, বলতে পারি না, এটাই তো সেমই কথা, এটা কি তার পরবর্তী ভ্যালুটা,
এইটা বর্তমান ভ্যালুটা। সো দেখো তো এই পোর্শনটা আসছে না? সো এইটা ইকুয়াল টু কি আমরা ওয়াই লিখতে পারি না? এন্ড তারপর কি এই পোর্শনটা লিখলাম। এখন দেখো এখানে কথা লিখছি হিয়ার ডিএল এক্স ইকুয়াল টু 1। কথাটা কেমনে পাইলাম? কজ দেখো তো এই যে এটা আমরা জাস্ট ধরে নিছি, যখন আমাদের এম এর মান 1 এর থেকে ছোট আমরা জাস্ট সিলেক্ট করে এই ডিএল এর মানটা 1 করে ধরে আমরা এই সূত্রটা ডিরাইভ করে ফেললাম। একদম ছোট্ট একটা ডেরিভেশন, জানি সূত্র মুখে মুখে বলে বললে একটু বুঝতে সমস্যা হয়, বাট এটা একদমই মানে আমাদের মানে ডিডি এর এই পার্টটা খুব কম আসে বললেই চলে। আর যেহেতু ছোট বোর্ড দেখানো মুশকিল হয় তাই তোমাদের এখানেই দেখাই দিলাম। সো তোমরা আশা করি বুঝতে পারছো, দুই একবার দেখো একদম বুঝে যাবা। মেনলি আমি তোমাদের একটু সামারিতে কি করেছি, আমরা m-1 এর জন্য ফর্মুলেশন করব, ঠিক আছে? যখন মনে রাখবা m এর মান একে ছোট হলে ড্রাইভিং সিটে এক্স আছে, সো এক্স এর সাথে ডেল এক্স যোগ হবে। এই যে এটা বুঝে আমি এটা লিখে ফেললাম, ইনিশিয়াল ভ্যালু i+1 নেক্সট ভ্যালু। তো y এর নেক্সট ভ্যালু কি হবে জানি না, সো আমাদের সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণে x এর মানটা বসাবো, ক্যালকুলেশন করে এই টার্ম পর্যন্ত আসবো। সো এই টার্মে আসার পর এই পোর্শনকে আমরা বলতেই পারি yi, এন্ড এই ডেল এক্স ইকুয়াল টু হিয়ার ডেল এক্স ইকুয়াল টু 1 ধরে সুন্দর করে আমাদের এই সিস্টেমে নিয়ে আসবো। সো আমরা তো সূত্র আগে থেকে মুখস্থ করছি, সো এক্সামে এটা আনতে খুব একটা সমস্যা হবে না। এরপর তোমরা কি করবা, অ্যান্সার কে এইটুকুই না, জাস্ট পরে মুখস্থ সূত্র লিখে দিবা যে m-1 হলে এই সূত্র, m একের বেশি হলে এই যে আমাদের মুখস্থ সূত্র, আর একের সমান হলে এই সূত্র। এই তো 5 মার্ক তোমাদের হাতে। So, এই ছিল তোমাদের ডিডিএন এর কথাবার্তা। যদি আরেকটা রিক্যাপ করি, ডিডিএন এর একটা মাত্রই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা ফ্লোটিং পয়েন্ট জেনারেট করে, সেটাকে আমাদের রাউন্ড আপ করতে হয়। এই সমস্যাটাই সমাধান করতে চলে আসলো আমাদের বস, এই যে উচ্চারণ করতে সমস্যা হয় কি, ব্রেসেনহামস মিড পয়েন্ট। এইটা কাজ কি, কিভাবে কাজ করে আমরা এখন সেটাই শিখবো। ওকে ওকে, এখানে ছোট্ট করে লেখা আছে, এটা ইনক্রিমেন্টাল লাইন এমসিকিউর জন্য পারপাস। এই যে সবচেয়ে এফিসিয়েন্সি অ্যাভয়েড ফ্লোটিং পয়েন্ট, এইটা দিয়ে আমাদের ওবিটা আমাদের ফাইন্ড আউট করতে হয় যে এটা কি ডিডি ইউজ করবো না বেশনাম ইউজ করবো। আরেকটা কথা আছে, যখন তোমরা ডিডিএ পড়ছো না ওখানে কি কোনো দিক টিক বলা ছিল? কোনো দিক টিক নিয়ে কথা বলা নাই, দুইটা পয়েন্ট দেওয়া শেষ। বেশনহামে দিক নিয়ে কথা বলা হয়, সেটা হলো এক হলো নর্থ ইস্ট, একটা হলো ইস্ট। নয় এইভাবে বলে দিবে যে নর্থ ইস্ট বা ইস্টে যাবে, অথবা বলে দিবে স্ট্রেট মানে অ্যাভয়েডিং ফ্লোটিং পয়েন্ট কিংবা ইনক্রিমেন্টাল, সেই সকল পজিশনেই আমরা বেশি নাম ইউজ করবো। আর এই এমসিকিউটা খেয়াল রাখবা যে তোমার সবচেয়ে বেস্ট ইউজ করার জন্য এই যখন ঢালের মান এর মধ্যে বেশি, তখন আমরা বেশি ধানটা বেশিরভাগ ইউজ করে থাকি। ওকে, সেই আগের লজিক আমরা তো জানি যে পিক্সেল এমন থাকে, এখন এই লাইন বরাবর যাব, এখন আমরা এই পিক্সেল নিব নাকি এইটা নিব, সেটা ডিসাইড কি করবে ব্রেসেনহাম। ব্রেসেনহাম কি বলতেছে, এই লাইনের যে সবচেয়ে কাছে আমরা সেইটাই নিব। আগে আমরা কি করতাম, এই ভ্যালুটা বের করতাম, এই ভ্যালুটা যদি তোমার ধরো 4.6 থাকতো, আমরা এটাকে রাউন্ড আপ করতাম। বৃষাভাম কি বলতেছে, আমি 4.6 আসতে দিব না, আমি যদি ওকে চুজ করি ডিরেক্ট ওকে চুজ করবো, যদি ওকে চুজ করি ডিরেক্ট ওকে চুজ করবো। আই ডোন্ট ওয়ান্ট রাউন্ড আপ, আমার ইচ্ছা আমি ডিরেক্ট কমো, আই চুজ ইউ অ্যাজ মাই পোকেমন। ওকে, সো ওর জন্য মুখস্থ কিছু সূত্র আমাকে দেখে নেই, আর লাস্ট ডেরিভেশন দেখবই। প্রথমত এটা ডি স্টার্ট ইকুয়াল টু 2dy মাইনাস dx, ডি ইস্ট এইটা। আচ্ছা এখানে তোমার ইস্ট নর্থ ইস্ট কোনটা, লাইনের যে উপরে পার্টটা, দেখো লাইনের যে উপরে পার্টটা আমরা কি জানি এটা হলো বড়, আর এটা হলো একটু কম ছোট। দেখো তো কি এইটা কি একটা ওয়ার্ড, এটা দুইটা ওয়ার্ড, তাহলে মনে রাখতে পারবে না নর্থ ইস্ট উপরে থাকে আর ইস্ট নিচে থাকে। জাস্ট টেকনিকটা বললাম, এটা লজিক্যাল কথা তো আছে, সেভাবে মনে রাখবা। নর্থ ইস্টের উপরের সাইড মানে বেশি সাইডটাকে বলা হয়, আর কমটা এটা, মানে এর মানটা কি অবভিয়াসলি ঢাল একের থেকে বড়, এম এর ঢালটা কি অবভিয়াসলি একের থেকে বড়, আর এই শিশুটা কি বলতে পারি নাকি এম এর ঢালটা একের থেকে ছোট, এটা তো আমি একটু আগেও জেনেছি। আচ্ছা, সো মূলত এই তিনটে সূত্র একদম ঠাড়া মুখস্থ রাখবা। এখন মুখস্থ রাখার একটা টেকনিক দেখাই দিই। দেখো সূত্র না সব একই, সব বোঝার আগে এটা টু আস, যখন স্টার্ট করব ডিওয়াই থেকে, এই দেখো যখন তুমি ইনিশিয়াল কাজ শুরু করছো 2dy মানে dx,
ইস্টে মানে কি কি বলছি, ইস্টে কম থাকবে, দেখো ডিএক্সটা কাইটাই দিছে। নর্থ ইস্টে বেশি থাকবে, সো ডিওয়াই মানে ডিএক্স এর লগে 2 গুণ করে দিছি, বেশি সো 2 গুণ, কম মানে ডিএক্স নাই, আর স্টার্টিং পয়েন্টে এই সিনারিও। তো যেভাবে হোক সূত্রটা মাথায় রাখবা আর কয়েকবার লিখলেই মনে পড়ে যাবে। ওকে, এখন আমরা ম্যাথে ম্যাথের সিদ্ধান্তে আসি। লজিকটা কি হয়, আর আমি তো তোমাদের বললাম যে লাইনটা যখন আমরা ড্র করব, আমরা যে কোনো একটা সিলেক্ট করব, হয় আমরা ওকে সিলেক্ট করব, হয় আমরা ওকে সিলেক্ট করব। কোন বেসিসে? যদি ডি এর মান, এই যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা ডি এর মান বের করব, ডি এর মানটা যদি 0 থেকে ছোট বা সমান হয়, অর্থাৎ 0 কিংবা -1 -2 হয়, সে সকল ক্ষেত্রে, দেখো তো কি বলতাছি, ছোট। ছোট বলতে কাকে বুঝাইছিলাম? ইস্ট। সো যদি ডি এর মান 0 থেকে কম হয় আমরা ইস্ট চয়েস করব। সো এটা কি দেখো তো বড় ভাই না, তাই বেশি না, ডি এর মান যদি 0 থেকে বেশি হয় তখন আমরা নর্থ ইস্ট সিলেক্ট করবো। মানে 0 কিংবা 0-এর কম ইস্ট সিলেক্ট, 0-এর বেশি হলে নর্থ ইস্ট সিলেক্ট, তখন আমরা ওকে সিলেক্ট করবো। কথা আমরা তো সিলেকশনে যাচ্ছি, আমাদের চয়েস। এটাই এখানে বলছি। আর নেক্সট পয়েন্ট বের করার সূত্র কি? ডি ওল্ড মাইনাস ডি। ডি কোথায় পাবো বা ডি এন কোথায় পাবো? এই যে প্রথমে আমরা ম্যাথ দেখে ইনিশিয়ালি বের করে ফেলছি। ইনিশিয়ালি এই 3টা মান বের করব, পরে এই যে ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এই দুইটা ক্যালকুলেশন নেওয়া শুরু করব। এই যে এইটা হলো ডি স্টারটাই হলো আমার ডি ওল্ড, তারপর থেকে এই যে ম্যাথমেটিক্যাল টার্ম। ওকে ওকে, চলো আমি একটা ম্যাথ দেখি। ম্যাথটা দেখতে কেমন? এরকম সুন্দর করে বলে দিবে যে এরকম 2টা পয়েন্ট দেওয়া থাকবে, ইনিশিয়াল পয়েন্ট, এন্ডিং পয়েন্ট দেওয়া আছে, এই যে বেশন হাম করতে। এটা না দিয়ে অনেক সময় বিষয়টা বলে না, বুঝছো? বিষয়টা না বলে বলে কি যে লাইনটা অনলি ইন্টিজার ভ্যালু কাউন্ট করবে, লাইনটা নর্থ ইস্ট বা ইস্টের দিকে যাবে, এই ধরনের কথা দেখলে মনে করবে কি ওইটা বেশন হাম। ঠিক আছে, তো চলো ম্যাথ করা শুরু করি। ইনিশিয়ালি আমি তোমাদের কি বলেছিলাম, দেখো ইনিশিয়ালি আমরা কি কি বের করবো। এখান থেকে একটু তোমাদের হিজিবিজি লাগছে, আমরা এখানে আসি। আমরা ইনিশিয়ালি কি করব, আমরা ডিওয়াই, এই যে ডেল এক্স, wait a sec. ওকে, ফুটবলের মতো একটা হাইড্রেশন ব্রেক নিয়ে ফেলা হলো। আচ্ছা, মূলত যখন আমরা বেশি নামে ম্যাথ দেখবো, আমাদের তো তোমার এভাবে ইনিশিয়াল কিছু পয়েন্ট দেওয়া থাকবে, যে 2,3 থেকে শুরু, 10,6 এ শেষ। ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে, আমরা ম্যাথ দেখার সাথে সাথে ডিএক্স, ডেল এক্স বের করবো, ডেল ওয়াই, বা আমরা এটাকে বলতেই পারি, আচ্ছা ওভাবে লিখি, ডিএক্স বের করবো, ডি ওয়াই বের করবো। ঠিক আছে, সো ডিএক্স মানে কি, এক্স এর পরিবর্তন, 10 -2 ইকাল টু 8। ডিল ডিওয়াই মানে কি, ওয়াই এর পরিবর্তন, 6 -3 ইকাল টু 3। এবার আমরা কি বের করবো, ডিরেক্ট সাথে সাথে কোশ্চেনের খাতা ডি স্টার্ট। ডি স্টার্টের সূত্র কি ছিল, 2 ডিওয়াই মাইনাস ডিএক্স। দুই একবার লিখলে ভাই সূত্র মুখস্থ হয়ে যাবে। সেখানে মানটা বসাই, 2 × 3 -8, 6 -8 ইকাল টু -2। এটা হলো আমাদের ইনিশিয়াল ভ্যালু। ওকে, এরপর তোমরা বের করবা ডি ইস্ট। ডি ইস্ট মানে কি, ছোট সাইড, তাহলে সূত্র কি হবে, অনলি ডি, 2 dy। দেখছো, এখানে সুন্দর করে মনে রাখবা, 2 × 3 ইকুয়াল টু 6। ডি নর্থ ইস্ট, দেখো তো একটু বেশি বেশি না, তোকে একটু বেশি বেশি দিব, 2 × dy মাইনাস ডিএক্স। সো ক্যালকুলেশন করলে কি হয়, 2 3 মাইনাস ডিএক্স কত, 8, তাহলে কত, ওইটা সে ক্যালকুলেশনকে ঠিক করেছি, হ্যাঁ ক্যালকুলেশন ঠিক, -10। এই তো আমরা ইনিশিয়ালি এগুলো বের করে ফেলবো, এরপরে আমরা কাজ শুরু করব।
ওকে করলাম। সো ম্যাথ কি করব, স্টেপ 1 আমাদের উদ্দেশ্য থাকবে প্রতিবার ডি তুলনা করব, তার উপর ভিত্তি করে পয়েন্ট গুলো লিখবো। তো স্টেপ 1 আমাদের ডি ওল্ড কে একদম ইনিশিয়ালে এই বেচারা ডি ওল্ড। সো এখানে কি বলতে পারি, ডি এর ভ্যালু কি দেখো তো, এখানে দেখো তো এই যে ডি এর যে ভ্যালুটা সেটা 0 থেকে কি বলছি, ডি এর যে ভ্যালুটা সেটা 0 থেকে দেখো তো ছোট না, মানে কি ছোট সাইড না, তাহলে আমরা কাকে সিলেক্ট করবো, ডেলি না। আচ্ছা তাহলে আমাদের এখানে ডেলি সিলেক্টেড লিখলাম। এখন তোমাদের কথা ভাইয়া, এই তো সিলেক্ট সিলেক্ট করলাম, এটা কাজটা কি, একটা জিনিস আমাদের বলা হয়নি। যখন ডেলি সিলেক্ট হবে, খেয়াল রাখো, যখন আমাদের ডেল ইটা সিলেক্ট হবে সেই মুহূর্তে আমাদের কাজ হলো এক্স এর যে মানটা আছে না, এই দেখো কমের কালে কি সমস্যা, আমাদের যখন এটা সিলেক্ট হবে তখন আমাদের কাজ হবে এই যে এক্স এর মান, কলমেই সমস্যা, হোল্ড আ সেক গাইস, সরি ফর দ্যাট। ওকে, here we go again। আচ্ছা, সো আমরা তো এটুকু বুঝতে পারছি যে ডি এর মান যদি 0 থেকে ছোট বা সমান হয় তখন আমরা সিলেক্ট করব ইস্ট। ডি এর মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় তখন আমরা সিলেক্ট করব, কি রে ভাই পেনগুলোই প্রবলেম, নর্থ ইস্ট। খেয়াল করো, মান যদি 0-এর ছোট বা 0 হয় নিব হলো ইস্ট, যদি 0 থেকে বড় হয় তখন আমরা নিব নর্থ ইস্ট। তাহলে এক্স আর ওয়াই এর মান কিভাবে পরিবর্তন হবে, যখন আমরা ইস্ট সিলেক্ট করব তখন দেখো এক্স এর সাথে 1 যোগ হবে, ওয়াই এর মানে কোনো পরিবর্তন হবে না। খেয়াল করো এ বেচারা কি ইস না, সবকিছুতে দেখো তো কম কম জিনিস দিচ্ছে না, অনলি এক্স এর সাথে যোগ হবে। নর্থ ইস্ট সব সময় বড় লোক, ও কি করবে, ও করবে কি এক্স এর সাথেও 1 যোগ করবে, ওয়াই এর সাথেও 1 যোগ করবে। ব্যাপারটা বুঝতে পারছো? প্রথমত ম্যাথের স্টেপ 1 ডির ভ্যালু ক্যালকুলেশন করো। ডির ভ্যালু যদি 0 কিংবা 0 ছোট হয় তাহলে তোমরা ডিই সিলেক্ট করো, যদি 0-এর বড় হয় তোমরা নর্থ ইস্ট সিলেক্ট করো। সিলেক্ট তো করে ফেললা, তারপরে কাজ কি, যদি ই সিলেক্ট হয় তাহলে এক্স এর সাথে 1 যোগ, ওয়াই এর মান কোনো পরিবর্তন হবে না। যদি নর্থ ইস্ট সিলেক্ট হয়, এই দেখো এক্স এর সাথে 1 যোগ, ওয়াই এর সাথেও 1 যোগ। আশা করি ব্যাপারটা একটু হলেও ধরতে পারছো। চলো এবার এই ট্রাম গুলা একটু তোমাদের দেখানো যাক। তাহলে আমাদের ম্যাথের লজিক মতে দেখো তো ডি এর ভ্যালুটা কি আসছে, -2, 0 থেকে ছোট না, সো এখানে সুন্দর করে লেখা দিবা একটু আগে ইঙ্ক ফিল করলাম। আচ্ছা সরি গাইস, এখানে ব্যাক করতে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা আসছি। সো এতটুকু তো আমরা যে ডি স্টারের ভ্যালুটা ক্যালকুলেশন করেছি। তো ভ্যালুটা যখন 0 থেকে ছোট তার মানে কি হবে, এক্স এর সাথে 1 যোগ হবে, ওয়াই এর সাথে কিছু যোগ হবে না, তাই না? দেখো তো এখানে কি হইলো, আমাদের ইনিশিয়াল ভ্যালু কত ছিল, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3। দেখো তো এখন আমরা কি লিখে ফেললাম যে ইজ সিলেক্টেড এন্ড এক্স এর সাথে 1 যোগ করলাম, ওয়াই এর সাথে কিছুই যোগ করলাম না। এটা আমাদের প্রথম স্টেপ ডান। এক্সামের খাতা কি লিখবা, এখানে লিখে দিবা যে ই ইজ সিলেক্টেড, কথাটা লেখার পরে বিন্দুটা দেখা দিবা। তো স্টেপ 1 ডান। এখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার প্রথম কাজ কি, ডি এর ভ্যালু বের করা। ডি এর ভ্যালু সূত্র কি, ডি ওল্ড, আগের স্টেপের ডি ভ্যালু তাহার সাথে এই স্টেপে কে সিলেক্ট হয়েছে, ইস্ট নাকি নর্থ ইস্ট। ভালো মতো মনে রাখো, আগের স্টেপের ডি এর ভ্যালু আগের স্টেপের সিলেক্টেড ভ্যালু, আগের স্টেপের ডি এর ভ্যালু -2, সিলেক্টেড কে, ইস্ট। ডি এর মান কত বের করছিলাম আমরা, দেখো তো এই যে
ডি এর মান কত, সে আমরা কিন্তু এখানে বের করে আসছিলাম, ডি এর মান কত 6, এই জন্য দেখো -2 + 6 = 4। সো প্রতি স্টেজে এমন ক্যালকুলেশন তোমরা না কইরা তোমরা কি করবা, প্রথমে সুন্দর কইরা ডি আর ডি নর্থ ইস্টটা বের করে নিয়ে আসবা, তাহলে তোমার জন্য ইজি হবে না? তাহলে দেখো তো এখানে কি -2 + 6 4 মান পাওয়া যাবা। সো সুবিধা বেশি হবে। সুবিধা গেল, এবার ক্যালকুলেশনে আসি। দেখো তো এই লেভেলে ডি এর ভ্যালু কত বের হয়েছে 4 না, তা কি শূন্য থেকে বড় না? শূন্য থেকে বড় হলে কে সিলেক্ট হবে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট সিলেক্ট হলে কি হবে? বেশি বেশি বড় লোকস, এক্স এর সাথেও এক যোগ হবে, ওয়াই এর সাথেও এক যোগ হবে। দেখো তো কি হয়েছে, নর্থ ইস্ট সিলেক্টেড, এক্স এর সাথেও এক যোগ, ওয়াই এর সাথেও এক যোগ। থার্ড স্টেপ, আশা করি বুঝতে পারছো। তো দেখো তো আমরা এর পরের স্টেপটা দেখি। আচ্ছা দেখো পরের স্টেপটা কি আসছে, আবারও ডি ওল্ড প্লাসেস এন এ। এটা কেন হলো, সূত্র কি বলছি, আগের স্টেপের ওল্ড ভার্সনের সাথে আগের স্টেপের সিলেক্টেড ভার্সন যোগ হবে। তাহলে 4 প্লাস 4 প্লাস আমাদের দেখো তো ডি নর্থ ইস্টের ভ্যালু কত -10, সুন্দর করে এখানে বসায় দিবা। সো ইন দি এন্ড ভ্যালু আসবে -6। এই প্রতি লেভেল এগুলো লেখার কোনোই প্রয়োজন নেই। তো ইন দি এন্ড আবার কি পাইছো, ডির ভ্যালু শূন্য থেকে ছোট, সিলেক্টেড হবে ইস্ট। ইস্ট সিলেক্টেড মানে এক্স এর সাথে এক যোগ, কিন্তু ওয়াই এর সাথে কিছু যোগ হবে না। গরিবস, দেখো তো এক্স এর সাথে এক যোগ হয়ে 5 হইলো, ওয়াই এর সাথে কিছু যোগ হলো না। আশা করি তোমরা মেথডটা বুঝতে পারছো। এন্ড দ্যাটস ইট, এইটাই প্রতি লেভেলে ম্যাথ করবা। আর ইন দি এন্ড যখনই আমাদের ডিজায়ারে চলে আসবো, কোশ্চেনে বলেই দিছে, সেখানে আমরা থেমে যাবো, লাস্টে অ্যান্সারটা লিখে দিব। এইখানে কোশ্চেনের সময় এমন, মানে কোশ্চেন অনেক সময় এমন হয় বলে যে তোমরা 5টা স্টেপ করো, তখন এরকম 1টা 2টা 3টা 4টা 5টা করে থেমে যাবা। যদি কোশ্চেন এরকম স্টেপ না বলে দেয়, যেরকম এন্ডিং পয়েন্ট যেতে হবে, তখন ম্যাথটা পুরোপুরি করতে হবে। এই তো, এই তো ছিল রেশন হ্যাম। পরবর্তী যে ম্যাথ গুলো আছে তোমরা আরামসে পারবা, সেম টু সেম স্টাইল, এখানেও যা ম্যাথ করেছে এখানেও তা। তো প্রথমত আমরা অলওয়েজ কি করব, আগে ডি স্টার্ট বের করব, পরে ডি ই বের করব, পরে ডি নর্থ ইস্ট বের করব, দেন আমরা জাম্প করব এই ফেজটাতে। দেন প্রতিবার ডি এর ভ্যালু সিদ্ধান্ত নিব কে সিলেক্ট হবে। নেক্সট যদি যাওয়ার সময় ডি এর ওল্ড ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করব, আগের স্টেপের ডি এর ভ্যালু প্লাস আগের স্টেপের সিলেক্টেড অংশ, কে সিলেক্টেড নর্থ ইস্ট, ডি ওল্ড প্লাস ডি নর্থ ইস্ট। আবারও ক্যালকুলেশন, আবারও সিলেকশন, আবারও কাজ। যদি ইস্ট সিলেক্টেড হয়, ইস্ট হলো কে গরিব, এক্স এর সাথে যোগ হবে, ওয়াই এর সাথে যোগ হবে না। যদি নর্থ ইস্ট সিলেক্ট হয়, ও বড়লোকস, এক্স এর সাথে যুক্ত হবে, ওয়াই এর সাথেও যুক্ত হবে। ঠিক আছে, এই তো এই ম্যাথটা খেয়াল করো, ওইখানে যেমনটা দেখছিলাম যে ভার্টিক্যাল লাইন চলে আসছিল, এখানেও দেখো কি চলে আসছে, ভার্টিক্যাল লাইন। কি আমরা কি এই ম্যাথটা করতে পারবো না? অবশ্যই করতে পারবো, সেম নিয়মেই। জাস্ট এখানে বলছে যে এখানে যে ভার্টিক্যাল লাইন গুলা বা হরাইজন্টাল লাইন গুলা সাধারণত মিড পয়েন্ট দিয়ে করা হয় না, বাট আমরা এই সেম লজিকে আগাইলে ম্যাথটা কমপ্লিট করতে পারবো। ঠিক, দেন এই যে অনেক প্র্যাকটিসেস আছে, তো সবগুলো করবে। এখন চলো ডেরিভেশন পার্টে যাওয়ার আগে কিভাবে করে আমরা একটা ম্যাজিক দেখি। আমরা তো সাধারণত জানি বেশির হাম ওর জন্য কাজ করে, জাস্ট এটা জেনে রাখো, কোশ্চেন তেমন ঘুরায় না। কিন্তু কখন যদি এম এর ভ্যালু, দেখো সাধারণত তো বেশি হাম ওর জন্যই হয়, ঠিক আছে? তেমন যদি এম এর ভ্যালু এইটা আসে, আমাদের এইটাই সূত্র, টি স্টার্ট টু ডি ওয়াই মাইনাস ডিএক্স। এন সিলেক্টেড হলে এইটা, ই সিলেক্টেড হলে এইটা। ভালো কথা, যদি কখনো এম এর মান একের বেশি হয়, তাহলে কি ড্রাইভিং সিটে কে থাকবে? ওয়াই। একের কম হলে এক্স, একের বেশি হলে ওয়াই, আমরা আগের স্লাইডে জানছিলাম। তাহলে দেখো তো এখানে পার্থক্যটা আমাদের দেখে, এখানে ডিওয়াই মাইনাস ডিএক্স, আর একের বেশি হলে ডিএক্স মাইনাস ডিওয়াই। এখানে দেখো জায়গা অদল বদল, এখানে ডিওয়াই মাইনাস ডিএক্স, এখানে ডিএক্স মাইনাস ডিওয়াই। আবার দেখো এই যে উপরের সূত্রে এখানে ডিওয়াই মাইনাস ডিএক্স, এখানে ডিএক্স মাইনাস ডিওয়াই, খালি উল্টা পাল্টা আর কিচ্ছু না। দেখো জাস্ট এই ডিওয়াই আর ডিএক্স এর জায়গা পরিবর্তন করতেছে, বাকি সূত্র কিন্তু সেমই আছে। দেখো তো এখানে কে ছিল,
নর্থ ইস্ট আর ইস্ট, এখানে জাস্ট কি নর্থ ইস্ট আর নর্থ, আর কোনো তফাৎ নাই। এখানে দেখো নর্থ ইস্ট বড়লোক, দুজনকে যোগ করছে, ইস্ট গরিব, অনলি এক্স কে যোগ করছে। এইখানে খেয়াল করো, নর্থ ইস্ট বড়লোক, দুজনকে সিলেক্ট করছে। এইখানে পরিবর্তনটা দেখো কি হয়েছে ভাইয়া, এটা কি এম কি একের বেশি বড়, সো ড্রাইভিং সিটে কে থাকবে, ওয়াই, যা যোগ হবে কার সাথে হবে, ওয়াই সাথে। জাস্ট জেনে রাখো, এমন কোনো ম্যাথে উদাহরণও স্লাইডে ছিল না। তো যদি আসবেও না, আর যদি ভুলেও চলে আসে, জাস্ট সূত্র পরিবর্তন করে করে দিবা। আর এই যে তোমার জন্য একটু ব্যাখ্যা লিখে দিছি, যেন তোমরা বুঝতে পারো যে ঢাল একের বেশি হয়, লাইনটি উলম্ব বরাবর ওয়াই দিকে হেলে পড়ে, দ্যাটস ওয়াই ড্রাইভিং সিটে ওয়াই থাকে। আর যখন ভ্যালু একের কম হয়, সেটা এক্স এর দিকে হেলে থাকে, এই জন্য ড্রাইভিং সিটে এক্স থাকে। ড্রাইভিং সিট এক্স বলতে কি বোঝাচ্ছে, লাইনটা দেখো এই বরাবর, তাহলে কি এক্স এর মান বেশি পরিবর্তন হবে, ওয়াই এর মান তার তুলনায় কম হবে না, এই জন্য বলে ড্রাইভিং সিটে এক্স আছে। আর যখন জিনিসটা এরকম উলম্ব বরাবর হয়, খাড়া বরাবর হয়, কি বলতে পারি দেখো তো, ওয়াই এর মান বেশি চেঞ্জ হচ্ছে এক্স এর তুলনায়, এই জন্য এই যে এতক্ষণ ধরে বলছিলাম ড্রাইভিং সিট কে বেশি ফার্স্টে আছে, ওয়াই। এই যে তোমাদের একটা এখানে ওবি টাইপ কোশ্চেন আছে, কোশ্চেনে পড়ি, ডিরাইভ মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম, কোনটা ইউজ করতে হবে কিছু বলেনি, ভালো কথা। ড্র আ স্ট্রেট লাইন বিটুইন টু পয়েন্ট, ওকে, দুটো পয়েন্ট দেওয়া আছে on a raster display using integer arithmetic. integer arithmetic কথা দেখছো, তার মানে কি ডিডিএ তো ফ্লোটিং পয়েন্ট দেয়, ইন্টিজার দেয় না, উই ক্যান নট ইউজ ডিডিএ, সো উই উইল ইউজ প্রেজেন্ট হাম। সুন্দর করে বিতে ফার্স্ট ম্যাথ পেয়ে গেছো, তারপর ডিরাইভ করবা, তারপর ম্যাথ করে দিবা, 5 5 10, 5 থেকে গেসিং, 5 থেকে ডিরাইভেশন, 5 থেকে 10। এই যে ম্যাথমেটিক টার্মটা আছে, চলো আমরা একটু ডিরাইভেশনটা শিখি, চলো শেখা যাক। প্রথমত একদম ইনিশিয়ালি, ঠিক আছে, আমরা কি জানি, এ একটা সমীকরণ, ওয়াই এর এই একটা সমীকরণ, এটাও সরলরেখার সমীকরণ, এটাও সরলরেখার সমীকরণ, দুটো সমীকরণ লিখলাম। আমরা অলওয়েজ সূত্র ওর জন্য তৈরি করা ট্রাই করতেছি, ভালো কথা। এটা তো আমার জানা জানা মানগুলো লিখলাম। এবার দেখো আমরা কি করতেছি, এই মহাশয়কে ভাঙা শুরু করছে, আগের মতো এম এর ভ্যালু বসাইছি, ডেল ওয়াই বাই ডেল এক্স, ইন দি এন্ড আমরা এটাকে গুণ করে এই সিচুয়েশনে এনেছি। এখন আমরা যদি ওর সাথে আমাদের এই সরলরেখার আদর্শ রূপ বেস্ট বয়ের তুলনা করি, বজ্জাত বয়ের সাথে ক্লাসের বেস্ট বয়ের তুলনা, তখন আমরা কি বলতে পারবো, এ ইকাল টু ডেল ডেল ওয়াই, বি ইকাল টু মাইনাস ডেল এক্স। তোমাদের কথা আছে ভাইয়া, মাইনাস কেন নিলেন, শুধু ডেল এক্স কেন নিলেন না, দেখো তো এই বি মহাশয়ের আগে কি আছে, প্লাস না, এটা কি প্লাস আছে, ভদ্র করে নেবে না, এটা প্লাস দিলে এটা মাইনাস ডেল এক্স এর মধ্যে থাকে না। এই ছোটখাটো ভুল করা যাবে না, জানি এটা করবো না, আমি অনেক বড় হয়ে গেছি, তাও এক্সামের খাতায় তাড়াহুড়া হইতেই পারে। তো খেয়াল রাখবা, বি ইকুয়াল টু মাইনাস ডেল এক্স, এই যে, আর সি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এই দুই মহাশয়ের লাগে এক্স গুণ আছে, তাহলে ওরা তো কনস্ট্যান্ট হতে পারে না, ওর সাথে কি এক্স ওয়াই কিছু গুণ আছে না, সো পুরোটাই কনস্ট্যান্ট, সি ইকুয়াল টু পুরোটা। সুন্দর করে এতটুকু শেষ করলাম। আমাদের উদ্দেশ্যই ছিল এ বি আর সি এর মান বের করা। এবার আমরা জাস্ট মান বসাবো আর মানে ক্যালকুলেশন বের করবো, কোনো কিছু কঠিন না। প্রথমত, সরি, প্রথমত এই ব্যাপারটা দেখো, ডি স্টার্টে খেটে এটা মনে রাখবা, এটি একটু মনে রাখবা, একটা মনে রাখলে কিচ্ছু মনে রাখতে হবে না, যে বেশিরভাগ মিড পয়েন্টের সময় এফ অফ এক্স নট প্লাস ওয়ান হবে আর ওয়াই সাথে হাফ যোগ হবে, তোমরা এইটুকু মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এখন এইটাতে তোমরা এই সরলরেখা আদর্শ রূপটা নিয়ে আসবা। তো কি বলতে পারি, এটা এক্স এর ভ্যালু, এই পুরোটা ওয়াই এর ভ্যালু। তো এই সমীকরণে এক্স এর জায়গা ওয়াই জায়গা ভ্যালুটা বসাও তো, এই দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এক্স আর ওয়াই ভ্যালুটা বসালাম, দেন জাস্ট বাংলা গুণ করে দাও, এই যে just বাংলা গুণ করে দাও, দেন এই লাইনটা আসলো। এখান থেকে আসার পর আমরা এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শনকে একসাথে লিখতে পারি না। আমরা বলতো একদম ইনিশিয়ালি কি জানি সরলরেখা সমীকরণে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো তো এটা ইকুয়াল টু জিরো বসাতে পারি না, অবভিয়াসলি পারি। সো দিন শেষে উই গট ডি স্টার্ট ইকুয়াল টু এটা।
কি বলেছিলাম, ব্রেসেনহাম ভগ্নাংশ পছন্দ করে না, ও বি লাইক আই ডোন্ট লাইক দিস ওয়ান। সো আমরা ওই পক্ষে 2 দ্বারা গুণ করবো, গুণ করার পর ইন দি এন্ড এ আর বি এর মান বসানোর পরে আমরা এখানে আসলাম। এখন আমরা একটা চোরা বুদ্ধি লজিক্যাল খাটাবো। কি খাটাবো? একটা জিনিস দেখো, ডি এর মান যদি 0 থেকে বড় হয়, বড়, যদি ডি কে 2 দ্বারা ভাগ করি তাও 0 থেকে বড় না, ভাইয়া কি হবে? অ্যাজিউম করি ডি এর সর্বনিম্ন মান 0.00001, ইহাকেও যদি 2 দ্বারা ভাগ করি স্টিল কি ও 0 থেকে বেশি বড় না, একটু হলো তো বড়। সো d/2 করলেও 0 থেকে বড় হবে। একইভাবে আমরা বলতে পারি না যে ধরো এই সেম লজিকে ধরো যে ডি এর মান 0.001, 2d দেই, তাও কি স্টিল বলতে পারি না এইটাও 0 থেকে বড়? লজিকটা বুঝো। এই দেখো, ডি এর মান যদি 0 থেকে বড় হয়, ওকে ভাগ করলেও 0 থেকে বড় হবে, গুণ করলেও 0 থেকে বড় হবে। তো এই জন্য আমরা এইটাকে এভাবে 2টাকে ইগনোর করতে পারি, ইগনোর করে বলতে পারি ডি স্টার এটা। তোমরা বললো ভাইয়া গোজা মিল দিয়া তো মিল দিয়া দিলেন, তো ঠিক হইলো না না। এই গোজা মিলটা আমরা নেক্সট স্টেপে যা ঠিক করে ফেলবো। এই যে আমরা ম্যাথে করি না, একটু ধার নেই, পরবর্তী বার শোধ দিয়া দিই। তো মনে রাখো আমরা এই 2 টাকা দান করে দিছে, পরে সুদে আসলে তুলে নেব, প্রাণী। এখন শুনো, আমাদের কি কি আছে? ডি স্টার্ট, ডি ইস্ট, ডি নর্থ ইস্ট। ডি স্টার্ট বের করছো, এবার ডি ইস্ট বের করবো। দেখো ডি ইস্ট, এবার ফাংশনটা খেয়াল রাখো, এই ফাংশনটার দিকে আমরা আসি। নর্থ ইস্ট আর ইস্ট দুইটা বাকি আমাদের। তুমি যখন স্টার্টিং পয়েন্ট আসো বলছি না একটা মনে রাখবা তাই খেলা শেষ, এটা একটা। তুমি নেক্সটে যাচ্ছ ইস্টে। ইস্ট কি? ইস্ট কে ভাই? ইস্ট হলো গরিব। গরিব মানে কি চেঞ্জ করবে? যেখানে একজনকে চেঞ্জ করবে। কাকে চেঞ্জ করবে? যদি এম এর মান 1 কম নিছি, তার মানে অবভিয়াসলি এক্স এর মানটা চেঞ্জ করবে। সো এই মানটা চেঞ্জ করবে, কত চেঞ্জ করবে? 1 যোগ করে দেবো। তাই দেখো x/2 ঠিক আগে রাশিটাই লিখছি, দেখছো কি লজিকে মনে রাখছি? ও যেহেতু গরিব, সো একজনকে 1 যোগ করে দিবে, অভিযোগ করলাম, ভালো কথা। তো চলো এখন এটা লিখি। এখন আমরা একটা সূত্র আনবো, এটা আমরা জাস্ট মনে রাখবা যে ডেল ডি ইকুয়াল টু ডি নিউ মাইনাস ওল্ড। আমরা যে নিউ ভ্যালুটা পাইলাম, এই নিউ ভ্যালু থেকে আমাদের এই ওল্ড ভ্যালুটা, যেটা আমাদের ওল্ড ভ্যালু না ডি ওল্ড, এটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দাও। সো বিয়োগ করে দিলে আমরা এখন আবার কি করব? ওই যে আমাদের যে ভদ্র সমীকরণ কোথায়, এই ভদ্র ছেলের সমীকরণে আবার বসাবো। তো দেখো তো, এটা এক্স, এটা ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। আবার এটা এক্স, এটা ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। নর্মাল গুণটুন করবা, গুণটুন করে কাটাকাটি করবা, ইন্ডিয়ান আমরা এই সিনারিওতে পৌঁছাবো। এন্ড ইন্ডিয়ান এ মশে কাটা এ থাকবে। So আমরা কি বলতে পারি? ডেল ডি ইকুয়াল টু এ। এইবার ভাই আমার একটা কথায় আসে, এই যে একটু আগে গোজা মিল দিয়া এই 2টাকে বাদ দিয়া দিলাম না, কইলাম এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, 2টাকে ইগনোর করতে পারি। বাট ম্যাথ বি লাইক আমার 2 আমি ভুলবো না, আমার 2 আমাকে ফিরায় দেয়। সো শুরুতে যেটা কে নিয়েছিলাম, মাঝপথে সেটা আমরা ওকে দিয়ে দিব, জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো। দেখছো হিসাব বিকাশ কিন্তু পারফেক্ট। এখানে 2 কাজা নিয়েছি, এখানে 2টা গুণ দিয়ে দিছি, শেষ। এইটাই হলো আমাদের ডি। দেখো তো ডি স্টের সূত্র, প্রুফ। এইবার এখন আমাদের আসবে নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে কত? ডির ভ্যালু 0 থেকে বড়। নর্থ ইস্ট মানে কি? বলক্স, তাই না? ওকে। সো এই যে আমাদের একদম ইনিশিয়াল বলক মানে কি? এক্স এর সাথেও 1 যোগ করবে, ওয়াই এর সাথেও 1 যোগ করবে, ওর সাথেও 1 যোগ করবে, ওর সাথেও 1 যোগ করবে। হাফের সাথে যদি আমরা 1 যোগ করি কত আসে দেখো তো? 3/2 না? দেখো তো এখানে কি এইটাই লেখছে না? দেখছো নর্থ ইস্ট মানে বড়লোক, উভয় পক্ষে 1 যোগ। ইস্ট মানে গরিব, শুধুমাত্র এক্স এর সাথে 1 যোগ। তাহলে আবারও সেম সেম আমরা মান বসাবো, এক্স প্লাস বিওয়াই প্লাস সি, ক্যালকুলেশন করবো, ইন্ডিয়ান ওয়ে গট দিস ওয়ান। আবারও হিসাব নিকাশে পালা, প্রথমে 2 যে কাইছা নিছো, এবার 2 দিয়ে গুণ দিয়ে দিবা। দেখছো এখান থেকে 2 কাটছি, এখানে 2 গুণ দিয়ে দিচ্ছি, টানতে না। এই তো হয়ে গেল আমাদের সূত্র প্রমাণ। সেইটা হলো আমাদের এক্সামে 5 মার্কে আসবে। ইটস ইজি, ইটস সুপার ইজি, খালি স্টেপ বাই স্টেপ ছাড়া কিচ্ছু না।
তো এক্সামের চোখ বন্ধ করে তোমাদের পূর্ণমা খাসি। থ্যাংক ইউ। এটাই ছিল বেশি নামের লাইন অ্যালগরিদম। আশা করি আমরা এই টপিকটা বুঝতে পেরেছি। চলে যাবো আমাদের তৃতীয় টপিকে। সেটা হলো কি, সেটা হলো আমাদের বেসেনহামের সার্কেল। এতক্ষণ তো আমরা লাইন পড়ছিলাম। লাইন তৈরি করার জন্য দুই ধরনের অ্যালগরিদম ছিল, ডিডিএ আর বেসেনহাম লাইন অ্যালগরিদম। এই মহাবজ্জাত ডিডিএ ফ্লোটিং পয়েন্ট নিয়ে আসে, তাই ওরা ডিসঅ্যাডভান্টেজ লাগতো। দ্যাটস ওয়াই চলে এলো আমাদের কি বেসেনহাম লাইন অ্যালগরিদম, যে আমাদের সুন্দর একটা লাইন আঁকায় দিল। এখন আমার ইচ্ছা হয়েছে আমি একটা গোলা দেবো, আমি একটা সার্কেল আঁকবো, কিভাবে ড্র করব? তার জন্য আমাদের এই অ্যালগরিদমটা আসছে। সেম অ্যাজ ওর মতোই, এই বেসেনহাম লাইনের মতোই, দু একটা জায়গা ভিন্নতা। ইজি দেখালাম। ওকে, একটা সার্কেল ড্র করি চলো। একটা সার্কেল ড্র করতে কি কি লাগে? এটাকে বলে কেন্দ্র, ঠিক আছে? এটাকে বলে কেন্দ্র, এইটাকে বলে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে বলা হয় আর। আমরা আরো কিছু সূত্র জানি, সেটা হলো, আচ্ছা একটু সূত্র যাই নাই যে, আমরা কি জানি সরলরেখার সমীকরণ এক্স মাইনাস এইচ। আচ্ছা চলো আবার সেই বজ্জাত বোর্ডে একটু যাওয়া যাক। মার্কার গুলো সমস্যা করতেছি, নতুনটা একটু নিতেই হবে। আচ্ছা, বৃষ্টির দিনে কি কালির সমস্যা হয় নাকি? আচ্ছা, এইটা হলো আমার একটা বৃত্ত। আমরা কি জানি এইটুকে বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ, তাই না? এইটাকে বলা হয় ওর কেন্দ্র। বৃত্তের কেন্দ্রকে বলা হয় এইচ কমা কে। সেই আমাদের কলেজের পড়াশোনায় ব্যাক, বৃত্তের একটা সমীকরণ আছে, এক্স, শুরু হইল কাহিনী আবার, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। বৃত্তের আদর্শ সমীকরণ ভালো মতো মাথায় রাখবা। যখন এইচ, যখন এইচ ও কে এর মান শূন্য শূন্য হয়, এইচ আর কে কাকে রিপ্রেজেন্ট করে? কেন্দ্রকে। যখন এইচ আর কে এর মান শূন্য 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 হয়, তখনই আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই সমীকরণের জন্যই এই বৃত্তটা গঠন হয়, যার কেন্দ্র শূন্য শূন্য। তো এইটুকু বুঝতে পারছি তো। আর যদি কেন্দ্র শূন্য শূন্য না হয়, তার মানে কি এইচ আর কে এর কিছু ভ্যালু আছে। এটুকু সুন্দর করে বুঝছি না? এখন চলো তোমাদের কিছু ধারা ধরি। আরে বাচ্চা কলম, এক্স প্লাস টু প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু নাইন স্কোয়ার। ঠিক আমি এটা খেয়াল রে, 81। এটাকে যদি আমরা আদর্শ রূপে নিয়ে যাই, আমরা কি হয় বলতে পারি এক্স মাইনাস আদর্শ রূপে কি আছে মাইনাস, মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার নাইন স্কোয়ার। এটাকে আমরা আদর্শ রূপে নিয়ে আসতাম না? তো এখান থেকে কি আমরা বলতে পারি যে এইচ এর মান মাইনাস টু, কে এর মান ফোর, আর এইটার মান আর এর মান। আমার ফ্রেন্ড একটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দিছিল, হাসিনা খালেদা, হাসিনা খালেদা। সো যে এইচ কে, তো এই যে এইচ এর মান আর কে এর মানটা বের করে ফেললাম, তাহলে কি আমরা বলতে পারি এটা কি আর শূন্য শূন্য মূল বিন্দুগামী না, এইটা মাইনাস টু কমা ফোর বিন্দুগামী বৃত্ত। এই কেন আমরা দুইটা জিনিস শিখলাম, যে শূন্য শূন্যগামী হতে পারে কিংবা কিছু অক্ষ এদিক ওদিক হতে পারে। এদিক ওদিক মানে কি, বৃত্তটা ধরো এইখানে আছে, এটা কেন্দ্র, এই কেন্দ্রকে আর কখনো শূন্য শূন্য বলো? শূন্য শূন্য তো না। তো বৃত্ত এমন হতে পারে, এমন হতে পারে। দুই ধরনের ম্যাথের জন্য দুই ধরনের ক্যালকুলেশন দেখবো, খুবই ইজি। চলো দেখে আসি। আচ্ছা, কোথায় কোথায় চলে আসলাম টপিকে। সো এই যে আমরা একটা বৃত্ত ড্র করা শুরু করব। এখন বৃত্তের লাইন,
পিক্সেল কোথায় কোথায় থাকতে পারে? এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, কিংবা এই লাইনের উপরে থাকতে পারে। ওভার দ্য লাইন, আন্ডার দ্য সার্কেল, এই যে ওভার দ্য লাইন, তারপর লাইনের উপরে আর লাইনের ভিতরে। সো সেই একই লজিক, এইচ থেকে কম, এইচ থেকে কম মানে কি নিচে, এইচ থেকে কম মানে কি, এখানে কি একটু উল্টা লিখেছি আমি? আচ্ছা, যেটাই হোক তোমার লজিক্যালি মনে রাখবা, এইচ থেকে কম, কম মানে এই যে ইস্ট। বেশি বা সমান, দেখো যখন বেশি নাম শিখছিলা তখন ছিল কি শুধু বেশি, মান যদি বেশি হয় তাহলে নর্থ ইস্ট, মান যদি কম আর সমান হয় তবে ইস্ট। এখানে কি বলছি একটু চেঞ্জ, এই জন্য দেখো মান বেশি বা সমান হলে নর্থ সাউথ ইস্ট, আর মান শুধুমাত্র কম হলেই ইস্ট। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবা। তারপর এখানেও সূত্র এই সুন্দর করে মুখস্থ করি, পরে আমরা ডেরিভেশনে তো শিখেই যাব যে এই স্টার্টের ভ্যালু 1 - r, আর মানে রেডিয়াস, এইচ ই ইকুয়াল টু এইচ ই মানে কি ইস্ট, ওখানে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, যেহেতু এটা সার্কেল অ্যালগরিদম একটু ভিন্নতার জন্য এইচ দিছে, আর কিছু না। এইচ এর কোনো মানে নেই, আমরা কিছু দিতেই পারি, তুমি কে দাও নো প্রবলেম। সো ইস্টের জন্য 2xc+3, সাউথ ইস্ট দি বড় 2xp নিবে, 2ypও নিবে, 5ও বেশি নিবে। কিভাবে মনে রাখবো? দেখো ওর থেকে একটা জিনিস বেশি নিবে, আবারও 2 যোগ করে নিবে, একটা দুইটা 2 যোগ, শর্টকাটে যেমন হোক মনে রেখো যে 2xc+3 আর 2xc - 2yp+5। এই তো আগের মতো সূত্র শিখে গেছো, দেখ খালি ম্যাথ করবা দুম 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 দুম। এখানে একটা কথা লিখে দিছি, xp yp হবে আগের স্টেপের ইনিশিয়াল বিন্দু, অ্যান্সার বিন্দু নহে। কি বলেছিলাম? ইনিশিয়াল বিন্দু, কথাটা ডিডি থেকে বুঝে আসে। ডিডি তো এই ধরনের একটা কিন্তু আমাদের কথা ছিল, যখন তোমরা প্লটিং পয়েন্ট নিচ্ছ এটা অ্যান্সার বিন্দু, আর ধরো ধরো এইটা হলো আমার সদ্যপ্রাপ্ত বিন্দু, এখানে যেমন সামনে আমরা এইটা ইউজ করতেছিলাম, তাই না? তো লজিক্যালি তো আমরা বলতেও পারি যে এই এই পার্টটাও তো আমার অ্যান্সার বিন্দুই, তাই না? এই পার্টটাও তো আমার অ্যান্সার বিন্দু, এটা পলিশ, এটা বাদ দাও। তো বেশির ভাবে কি করতেছিলা, অ্যান্সার বিন্দুটা কি ওল্ড হিসেবে কাউন্ট করতেছো না? বেশিরভাগ সার্কেল কি বলে, অ্যান্সারটা অ্যান্সারই, ও কোনোদিন আকার বিন্দু হইতে পারে না। আগের বিন্দু মানে একদম কারেক্ট বিন্দুটাই ও হলো আগের বিন্দু। কথাটা বুঝতে সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নেই, ম্যাথে আমরা বুঝে ফেলবো। জাস্ট মনে রাখি অ্যান্সার বিন্দু নহে, আগের বিন্দু নিতে হবে। তো আবারও একই কথা, শূন্যের কম হলে ইস্ট সিলেক্টেড, শূন্যের বেশি বা সমান হলে নর্থ ইস্ট সাউথ ইস্ট সিলেক্টেড, আর সিলেক্ট হলে কি হবে, এইচ কি গরিব, এই জন্য এক্স এর সাথে এক যোগ, ওয়াই সাথে যুক্ত না। এই মহাশয় কি বলক, দুইটা ভেরিয়েবল আছে, বলক এক্স এর সাথে এক যোগ, ওয়াই এর সাথে এক বিয়োগ, এই দুইটা পার্থক্য মনে রাখবা। বেশি না ওই সূত্রে পার্থক্য দেখছো, মানে লাইন অ্যালগোরিদম আর সার্কেল অ্যালগোরিদমে সমান কিংবা বেশি, আর এইখানে ওয়াই থেকে 1 - আমার বেশিরহাম মিড লাইন পয়েন্টের সূত্র কি ছিল, কোথায় 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 কোথায়, বেশি নামের সূত্র কি ছিল, ওয়াই এর সাথে এই দেখো 1 + এক্স এর সাথেও 1 +, কিন্তু আমার এখানে কি এক্স এর সাথে ঠিকই প্লাস, ওয়াই এর সাথে মাইনাস। সেই সূত্রের 2-3টা মার্ক প্যাচ আছে, একটু ভালো মতো খেয়াল রাখবা। চলো চলে যাই আমরা আমাদের ম্যাথমেটিক্যাল রামে। এই ম্যাথে কিছু জিনিসপাতি প্রথম থেকে জিজ্ঞাসা করে যে একটা তোমাকে সমীকরণ দিয়ে বলবে কি, পদ্মা বিন্দু বিন্দু কত, সার্কেল কত, মনে করবা এইচ কমাকে হাসিনা খালেদা, এই তো, আর রেডিয়াস কি, এই পার্টটা। ওকে, ইনিশিয়াল কোঅর্ডিনেট এটা মনে রাখবা, যদি বিন্দু 0 0 হয় তবে অ্যান্সার এইটা 0, যদি বিন্দু সার্কেল 0 0 না হয়, মানে সার্কেল যদি অন্য যে কোনো পয়েন্টে হয়, তবে ইনিশিয়াল কোঅর্ডিনেট হবে 0 + h r+k। সুন্দর করে 3টা জিনিস মাথায় রাখবা, 3টা ম্যাথ পাওয়া যাবা। এইবার আসি এই পার্টটা, যেটা আমাদের সবাই সবচেয়ে বেশি ভেজাইল্লা বলো, বুঝি না বুঝি না, একদম ইজি জিনিস। আমরা অকটেন বুঝবো, কি বুঝবো, অকটেন বুঝবো। 1 2 3 4 5 6 7 8,
একটা বৃত্তকে তুমি সুন্দর করে 8 ভাগে ভাগ করছো। এবার এটা সুন্দর করে লজিক বুঝি, চলো কোথায় বুঝবো, সব জায়গায় তো লিখে দিস, সাদা খাতা নেই। ধরো এই একটা আমার একটা বৃত্ত, আমরা এই বৃত্তকে এখন কিছু ভাগে ভাগ করব। একটা হলো এই বরাবর, একটা হলো এই বরাবর, সেম কালার হয়ে গেল, একটা হলো এই বরাবর। আমরা কি বলতেছি, ওকে 1 নাম্বার অক্টেন, 2 নাম্বার অক্টেন, 3 অক্টেন্ট, উচ্চারণ ভুল হতে পারে, 4, 5, 6, 7। আমরা 1 থেকে 7-এ ওকে ভাগ করলাম। আহ ছি 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 ছি, তাই তো বলে হয় নাই কেন, ছি, মিক্স করছি রে, মিক্স করছি। এই দেখো, হাতের লেখা ভালো না হলে যা হয়, 4, 5, 6, 7, 8, তাই তো বলি অক্টেন হবে 8টা কেন 7টা হইলো, দেখছো? এই যে বৃত্তটাকে জাস্ট 8 ভাগে ভাগ করছে, তাই না? তাহলে কি হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই অক্টেন্টের এই মানগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা তোমরা তো বলো ভাইয়া কি হয় মনে রাখবো, কঠিন কঠিন জিনিসপাতি, চলো শর্টকাট শিখে, আমাদের কাজই শর্টকাট শেখা। মনে রাখবা এক্স কমা ওয়াই, আমরা তো এটা জানি যে আমরা কিন্তু এই কলমটা জানি, এটা এক্স কমা ওয়াই, এইটা মাইনাস এক্স কমা ওয়াই, এক্স এর ঋণাত্মক দিক, ওয়াই এর পজিটিভ দিক। এইটা কি, এক্স এরও ঋণাত্মক দিক, ওয়াই এরও ঋণাত্মক দিক। এই পাশটা দেখো তো কি, ওয়াই এর নেগেটিভ সাইড কিন্তু এক্স এর পজিটিভ সাইড, তার মানে কি এক্স কমা মাইনাস ওয়াই। আমরা তো এই 4টা কোয়াড্রেন্ট সবাই জানি। কোয়াড্রেন্টের ছোট ভাই হলো এই অক্টেন্ট। ছোট ভাইটা কেন মনে রাখবো, তো ইনিশিয়ালি 1 নম্বরে এক্স কমা ওয়াই মাথায় রাখলো, 1 নম্বর কি এক্স কমা ওয়াই, সুন্দর করে মাথায় রাখছো। এখন চলো তোমাদের একটা বুদ্ধি শেখাই। আমাদের এই পার্টে চলে যাই, আমি এখানে সুন্দর করে ড্র তো করছি, চলো এখান থেকে বুঝি। এইটা তোমাকে মনে রাখতে বলছি, তো এইটার জাত ভাই ও না, কেমনে মনে রাখলা দেখো, ও এক্স অক্ষের সাথে জড়িত, এই মহাশয় এক্স অক্ষের সাথে জড়িত, 1 আর 5 জাত ভাই, তারা কি করবে, জাস্ট চিহ্ন পরিবর্তন করবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো দেখছো চিহ্ন পরিবর্তন করছে। আবারও খেয়াল করো, এই এক্স অক্ষটাই ধরো বাটারফ্লাই আঁকি, ঠিক আছে, এই একটা বাটারফ্লাই আঁকা ফেললাম, তার মানে কি আমাদের মেন 4টা অক্টেন আমরা পেয়ে গেলাম। আমাদের কি দেখো তো, এই 4টা মেন কোয়াড্রেন্ট ছিল না, এক্স কমা ওয়াই, মাইনাস এক্স কমা ওয়াই, মাইনাস এক্স, মাইনাস ওয়াই, এক্স কমা মাইনাস ওয়াই, আমরা তো 4টা কোয়াড্রেন্ট সবাই জানি, তাই না? এই 4টে দেখো তো আমরা ফাইন্ড আউট করে ফেলেছি না, একটা হলো এই এক্স অক্ষের সাথে এইটা, বিপরীত পাশে একটা বজ্জাত, আর ঠিকই এক্স অক্ষের উপরে একজন, তার বিপরীত পাশে তার ভাই ব্রাদার। দেখো জাস্ট দেখো তো, এইটা মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই, জাস্ট চিহ্ন পরিবর্তন না। বাটারফ্লাইটা মনে রাখো, বাটারফ্লাইটা মনে রাখছো, এবার বাকি কোয়াড্রেন্ট এক ধাপে শিখে ফেলবো। কোথায় কোথায় কোনটা নেবো, এটা নেই, দেখো দিন শেষে ইন দি এন্ড, এই তো আমাদের অক্ষরেখা। তো এই পাঁচটা ওরা তো একদলীয় লোকই, তাই না? এরাও কি দিন শেষে একদলীয় লোক না? যখন তারা ভিন্ন প্রান্তে ছিল, তাদের মধ্যে কে পরিবর্তন হচ্ছিল, চিহ্ন, মাইনাসটা টুক করে ওকে দিছে, ওর প্লাসটা টুক করে ও নিয়ে নিচ্ছে, দেখো তো মাইনাস এক্স, এখানে পজিটিভ এক্স, এটা ওয়াই, এটা মাইনাস ওয়াই। বাটারফ্লাই এর সময় তোমার চিহ্ন পরিবর্তন হইলো, যখন সেম কোয়াড্রেন্টে পরিবর্তন করবা, যার জায়গা পরিবর্তন হবে, এক্স ওয়াই এর জায়গা ওয়াই এক্স, দেখো তো মাইনাস এক্স কমা ওয়াই এর জায়গা মাইনাস ওয়াই কমা এক্স। এখন বললো ভাইয়া কেমনে জায়গা পরিবর্তন করলো, ও তো মাইনাসটাও নিয়ে গেছে। আমি কি বলছি, জাস্ট জায়গা পরিবর্তন, নট চিহ্ন পরিবর্তন। চিহ্ন পরিবর্তন কোনাকুনি হলে চিহ্ন পরিবর্তন, সাথে সাথে হলে জায়গা পরিবর্তন। মাইনাস মাইনাসের জায়গায় থাকবে, ওয়াই যাবে এখানে, এক্স আসবে এখানে, দ্যাটস ওয়াই জায়গা পরিবর্তন করায় ওয়াই কট খায় গেছে মাইনাস ওয়াই, কোনো সমস্যা নেই। এটা তো বুঝবো না, এটা ক্ষেত্রে বলি এটা সেম সেম দেখে বোঝা যায় না। দেখো পাশাপাশি, কি বলছি, পাশাপাশি থাকলে জায়গা চেঞ্জ হবে, এক্স যাবে ওয়াই জায়গায়, ওয়াই যাবে এক্স এর জায়গায়, দেখো তো ওয়াই কমা এক্স, দেখছো?
এই তো তোমাদের কোয়াড্রেন্টটা বুঝাই দিলাম, এখন বলো ভাইয়া বুঝতেছি না, ইটস স্টিল কনফিউজিং। জাস্ট একবার খাতা ট্রাই করো, এই 8টা কোয়াড্রেন্ট আঁকা ফেলবা, এক্সামে আমাদের 8টা কোয়াড্রেন্ট এরকম আঁকা মান বের করতে হয়, ওইটা আরো ইজি। বাট এই কোয়াড্রেন্টটা মনে রাখাই হলো কাজ, এইটা মনে থাকলে আমরা মানের সাথে সামনে পিছে জাস্ট এরকম প্লাস মাইনাস দিয়ে দিয়ে ম্যাথ করে ফেলবো। এই তো থিওরিক্যাল কথাবার্তা হইলো, চলো ম্যাথে চলে যাই। এই যে না ঠিকই লিখছিলাম, ইস্ট সাউথ ইস্ট। ওকে, চলো শুরু করা যাক। এই একটা ম্যাথ আমাদের আছে। ওকে, আচ্ছা একটু মুছে নেই, ওয়েট করো। ওকে, এখন আমাদের ম্যাথটা কি দেখো, এখন ম্যাথে ডিরেক্ট বইলাই দিবে যে সার্কেল অ্যালগরিদম ইকুয়েশন দিয়ে দিবে সুন্দর কইরা, আগে ওকে নরমাল ফরম্যাটে আনবা। এইচ মাইনাস ওয়াই, এটা হয়তো তুলনা করবা, ঠিক আছে, প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে কি বলতে পারি, এইচ এর মান 0, ওয়াই কে এর মান 0, আর আর এর মান 7। দেখো এটাই বের করছি এখানে, দেখছো, 1 মার্ক। রেডিয়াস বের করছে 1 মার্ক। এবার কি ইনিশিয়াল কোঅর্ডিনেট, এটা বিন্দু কত 0 0, তাহলে উত্তর কত হবে 0,8। দেখছো 0,8, 3টা মার্ক পাই গেছো। এইবার তোমাকে কি বলছে, অক্টেন 2 এর কোঅর্ডিনেট বের করতে। ইনিশিয়ালি তোমার এইটাই বলা, যদি নাও বলে থাকে, যদি নাও বলে থাকে ধরো এখানে অক্টেন 3 বা অক্টেন 4 যাই বলুক না কেন, উই ডোন্ট কেয়ার, আমরা জাস্ট ম্যাথ করবো, আমরা এদিকে তাকাবো না, ঠিক আছে। আমরা আমাদের ম্যাথের নিয়ম শিখবো, এখানে 2 বলুক 4 বলুক যেটাই বলুক আমরা ম্যাথ করবো। সো কিভাবে ম্যাথ করবো, চলো। সেই যে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা বের করব, এইচ এর ভ্যালু, তাই না। দেখো এইচ এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, তার মানে কি গরিব, অনলি এক্স এর মান পরিবর্তন হবে। এক্স এর ইনিশিয়াল ভ্যালুটা কত, কোথায় কোথায় এক্স এর ইনিশিয়াল ভ্যালুটা কোথায়, কাহা হে, হ্যাঁ এই যে ইনিশিয়াল কোঅর্ডিনেট, যেটা এতে কষ্ট করে বের করছো। আচ্ছা, বুঝে পেরেছিলাম না, ইনিশিয়াল কোঅর্ডিনেট এখানে কি, ডি এর মান 0 থেকে কম, ইস্ট সিলেক্টেড, ইস্ট গরিব, অনলি একজনের মান চেঞ্জ করবে, এক্স এর মান 1,7। ঠিক আছে, এটুকু বুঝছি। বুঝে থাকলে আমাদের নেক্সট স্টেপে চলে যাব। সূত্র কি দেখো তো, যেহেতু কে সিলেক্টেড হয়েছে ইস্ট, কার সূত্র বসবে, ইস্ট এর সূত্র বসাইলাম। এখান থেকে ওল্ড ভ্যালুটা বসাইলাম -6, 2 বসাইলা সূত্রের, এক্স এর ভ্যালু কত বসছে দেখো তো, 0 না। তোমরা বলবা ভাইয়া আপনি তো এই যে বিন্দু বাই করলেন 1/7, তাহলে আপনি 0 কেন বসাইলেন। এইটাই আমাদের আসল খেলা। আমি প্রথমে তোমাদের একটা কথা বলছিলাম, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট অ্যান্সার, উই কেয়ার অ্যাবাউট প্রিভিয়াস স্পেসের মানে প্রিভিয়াস স্পেসে যে ফেসের কোঅর্ডিনেট। এই ফেসের জন্য মান কত ছিল 0,7, এইটা সিন ইনক্রিজ হয়ে 1,7 হয়েছে। সো এইটা কি অ্যান্সার পার্ট, এইটা কি তার নিজের বিন্দু পার্ট, আমরা এই বিন্দুটা ইউজ করব। দেখছো শুনে নিয়েছো, এই জিনিসটা না বুঝলো নেক্সট লাইনে বসে ফেলবা। আপাতত এইটুকু অন্তত মানে চিনে নেই, মেনে নেই, 0 হয়েছে। সো আমরা মান কি পাইছি -3, 0 থেকে ছোট, তার মানে কি গরিব, ই সিলেক্ট হবে, তার মানে কি অনলি এক্স এর মান পরিবর্তন হবে, এক্স এর এই আনসারের সাথে মান পরিবর্তন হবে। কি হইলো 1 + 1 2, 2,7। তাহলে আমরা আবারও থামি, ঠিক আছে, এখন আমরা কি কি ভ্যালু পাইছি, চলো লেখি। এই ফেসের জন্য এইটা হলো অ্যান্সার কোঅর্ডিনেট, আর ওর জন্য নিজের বিন্দু কোনটা ছিল 1,7 না, ওর জন্য অ্যান্সার এইটা, নিজের বিন্দু কি ছিল 0,7 না, কস তুমি তো ওল্লাকে যোগ করে এটা পাইছো। এই ফেসে এবার আসো, কে সিলেক্টেড ইস্ট, তার সূত্র বসিবে, এইচ ওল্ড এর মান কোথায়, এইচ ওল্ড এর মান বসাইলা, 2 বসাইলা, এক্স 3 মানটা কি আগের ফেসের বিন্দু বসাবো, বিন্দু মানে কি 1, নট 2 বসবে। ঠিক আছে, 2 বসবে না, 1 বসবে। আশা করি বুঝতে পারছো যে পিছনের স্টেপে বিন্দুর মান বসাবো, নট অ্যান্সার। দেখছো যে 2 × 1, দেন আবার ভ্যালু পাইছো। অবশেষে ভ্যালুটা কি পেয়েছি, সাউথ ইস্ট। সাউথ ইস্ট মানে কি একদম বলক টলক দুইটা মান, সো এক্স এর সাথেও 1 যোগ, ওয়াই এর সাথেও 1 যোগ। দেখো 2 থেকে 3 হইলো, আর 7 থেকে 6 হলো। দেখছো কি ভুলভাল বললাম না,
তো গোলা ফেললাম আমি, তুমি কিন্তু এই জায়গায় গোলাবা না। যখন তুমি বেশিরহাম লাইন অ্যালগরিদম পড়ছো তখন ছিল এইটা, কিন্তু যখন তুমি সার্কেল অ্যালগরিদম পড়ছো জাস্ট ডিফারেন্সটাই হলো এটা, এক্স এর সাথে এক যোগ হবে, ওয়াই এর সাথে এক বিয়োগ হবে। দেখছো, এক্স এর সাথে এক যোগ হয়ে 3 হলো, ওয়াই এর সাথে এক বিয়োগ হয়ে 7 থেকে 6 আসলো। আশা করি লাইনটা বুঝতে পারছি। তোমাদের এইটা একটা লজিক দিয়েছি, চলো তো তোমার জীবনেও না ভুলো। লজিকটা দেখো, সার্কেলটা শুরু হচ্ছে কোথা থেকে? এই ফেজ থেকে। তো যখন ইজ সিলেক্ট হচ্ছে অনলি এক্স এর মান বাড়তাছে, ওয়াই কিন্তু আনচেঞ্জ করছে, এটা বেশি পিক্সেলে চলে গেছে। এখানে কি পিক্সেলটা কি আরো গভীর না? সো দিন শেষে এটাকে একটা স্ট্রেট লাইন না, দেখো তো। আবার তুমি বলতে পারো না এটুকু এটুকু স্ট্রেট লাইন, কারণ পিক্সেল তো অনেক ছোট ছোট না। সো দেখো এই জন্যই যখন ইজ সিলেক্টেড হচ্ছে অনলি এক্স এর মান পরিবর্তন হচ্ছে। এটা হলো লজিক্যাল চিন্তা। আর আমাদের ভাষ্য মতে ই গরিব, তাই অনলি ওর মান চেঞ্জ হয়। বাট যখন তুমি সাউথ ইস্টে যাচ্ছ, সাউথ ইস্ট মানে কি ও নিচের দিকে যাচ্ছে, সো এক্স এর মান তো অবভিয়াসলি বাড়তেছে। যদি এটা কোঅর্ডিনেট তুমি ধরো, দেখো তো এক্স এর মান তো ঠিকই পরিবর্তন হচ্ছে, কিন্তু ওয়াই এর মান কমছে। দ্যাটস ওয়াই এক্স প্লাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান। আশা করি বুঝে ফেলছো, আর ভুল হবে না। সো সুন্দর করিয়া তোমরা ম্যাথ করিতে থাকিবে। ইন দি এন্ড তোমরা বুঝবা কেমনে? এখানে তো তোমাদের আগেকার ম্যাথে যেমন পয়েন্ট বলা থাকতো যে 0 থেকে 2 থেকে 5,6 পর্যন্ত লাইন বের করো, কিন্তু এটা তো এখানে বলা নাই। এখানে একটা ইকুয়েশন দিয়ে দিছে, কিচ্ছু বলা নাই। তোমরা বুঝবো কিভাবে আমাদের কোনখানে থামতে হবে? সেটা হলো যে মুহূর্তে তোমাদের এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে, যে মুহূর্তে বিন্দু, দেখো এখানে কি এক্স ওয়াই সমান, তো আমরা স্টিল নেক্সট স্টেপে যাব। যে মুহূর্তে এক্স এর মান ওয়াই থেকে বড় হয়ে যাবে সেই মুহূর্তে আমরা ম্যাথ স্টপ করে দিব। আমাদের ম্যাথ এত দূরই ছিল। আশা করি বুঝতে পারছো। তো এখন এখান থেকে তোমাদের অ্যান্সার বিন্দু কোনগুলা? দেখো আমি তোমার এটা বুঝাই, এতগুলো তো ম্যাথ করছি, এটা বুঝতে পারছি যে যেখানে এসে এক্স এর মান বেশি হয়ে যাবে সেখানে থামতে হবে। সো আমার এখানে সেই যে আমার যে এখানে বিন্দুই তো খুঁজতে আসছি, আমরা একটা সার্কেল ড্র করব, এই সার্কেলের এই বিন্দুগুলোই তো আমরা খুঁজতে আসছি, তাই না? সেখানে বিন্দুগুলা কোনগুলা নিব? চলো, অলওয়েজ মাথায় রাখবা শেষ স্টেপের বিন্দু ব্যতীত, মানে যেখানে আমাদের যে শর্তটা মিথ্যা হয়েছে সে মিথ্যা বিন্দু ব্যতীত সকল বিন্দু নিব। তাহলে এখানে সকল বিন্দু কি কি? এটা কি প্রথম বিন্দু? অবভিয়াসলি না। আমাদের প্রথম বিন্দু কোনটা? ইনিশিয়াল কোনটা পাইছি? 0,7। এই যে সুন্দর করে লেখা আসছিল না তোমরা, ইনিশিয়াল কোঅর্ডিনেট। তো 0,7 থেকে যতগুলা বিন্দু আমরা অ্যান্সারে পাইছি, এই 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 এই, তাহলে এই 6টা বিন্দু নিয়ে কাজ। এখন এখানে চিত্র দেওয়া আছে না অক্টেন মকটেন, যে ভাই আমরা তো বুঝি না আমরা কেমনে কি বসাবো এখানে। দেখে কি ব্রাদার, অলওয়েজ মাথায় রাখবা আমরা ম্যাথ যে নিয়মে করি, অক্টেন টুটা হলো আমাদের ওই যে মনে না জেনারেল টাইপ, মানে আমরা অলওয়েজ ওকে নিয়ে কাজ শুরু করি, অক্টেন টু নিয়ে কাজ শুরু করি। কথা কি আমি ঠিক বললাম? আসলে কি ঠিক বলছি? না, এখানে একটু কোশ্চেন করতে, এখানে একটু স্লাইড একটু ভুল আছে বুঝছো। না না না, সরি 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 সরি, আমরা অলওয়েজ অক্টেন ওয়ান নিয়ে কাজ করি, এই যে ইনিশিয়াল, আমরা অলওয়েজ এইটা নিয়ে কাজ করি না। কজ দেখো আমরা ওর মান জানলেই সে ওখানে যেতে পারবো, তাই না? সো আমরা অলওয়েজ অক্টেন ওয়ান এর অ্যান্সার আগে বের করি। সরি গাইস, এখানে একটু ভুল বলার কারণে সরি সরি। আমরা ওয়ান এর অ্যান্সার বের করবো। সো এখানে দেখো তো অ্যান্সার চাইছে কোনটার? অক্টেন টু। সো এবার আমরা সাজাতে যাব, এটা কিভাবে সাজায় আমরা দেখবো। সো এই যে অক্টেন ওয়ান এর অ্যান্সারটা আমরা বসাই দেবো, দেখো তো কিভাবে বসাইছি। ইনিশিয়াল বিন্দু থেকে লাস্ট বিন্দু পর্যন্ত বসাইছে। অক্টেন ওয়ান বসাইছো না? ম্যাথ শেষ। এখন তো কেমনে শেষ করি, চলো আমাদের খেলা শুরু হয়ে যাক আবার। এটাকে আগে চলো আমরা একটু আঁকাআঁকি করে। আমরা কি জানি এটা 1 নম্বর অক্টেন, এটা 2, এখানে এটা 2 ভাগ করি এমন তো না, এটা 3, এটা 4, এটা 5 নাম্বার, এটা 6, এটা 7, এটা 8। দেখো তো একের বিপরীতে কে? 5 না? একা 5-এর মধ্যে পার্থক্য কি? জাস্ট চিহ্নের পরিবর্তন না? দেখো এই যে, তুমি দেখছো অক্টেন 5টা চুমুন করে লেখা ফেলবা, সেম মান বসাবা, খালি চিহ্ন পরিবর্তন করে দিলা। এজন্য দেখো যেটা পাশাপাশি লিখছে, যেন তোমাদের বসাতে সুবিধা হয়। একা 5 পেয়ে গেছি দেখছো। দেখো দুম দুম, এবার আমরা শেষ করবো।
এবার খেয়াল করো, একের পাশে কে আছে? দুই ভাই না? এই মিস্টার 2 নাম্বার অক্টেন না? ওরার মধ্যে কি পরিবর্তন হয়? এক আর 2 এর মধ্যে কি জাস্ট এক্স আর ওয়াই এর পজিশন পরিবর্তন হয়। পজিশন বলতে শুধুমাত্র এক্স আর ওয়াই যাবে, আগে পিছে প্লাস মাইনাস কিছু যাবে না। ওয়াই এখানে যাবে, এক্স এখানে আসবে, তো দিন শেষে মাইনাস ওয়াই এক্স হয়ে যাবে। কি হয় পাশাপাশি? কি হয় এক আর 2 পাশাপাশি না, তাদের অবস্থান চেঞ্জ হয়। তো দেখো তো, এই যে 1 আর 2, দেখো তুলনা করি এবার, চলো। এই যে 1 নাম্বার আর 2 নাম্বার অক্টেন কি পাশাপাশি না? সো তাদের মধ্যে দেখো জাস্ট কি হয়েছে, পজিশন চেঞ্জ। 0,7 থেকে 7,0, 1,2 থেকে 7,1, 2,7 থেকে 7,2। দেখছো? ইজি না? সুপার ইজি। ডিহাইড্রেশন, সরি হাইড্রেশন ব্রেকেটটা দরকার, আপনি মনে। আবার দেখো, এই 2 আর এই 6 বাটারফ্লাই না? একে অপরের বিপরীতে না? বিপরীত হলে কি হয়? যা চিহ্ন পরিবর্তন হয়, জায়গা না। সো প্লাস প্লাসটা এখানে আসবে, মাইনাস মাইনাসটা নিয়ে নেবে। তাই কি হবে দেখো তো, এই দেখো 2 আর 6 তারা কি বাটারফ্লাই। সো কি হলো, যা চিহ্ন পরিবর্তন, প্লাস প্লাস হয়ে গেল মাইনাস মাইনাস, প্লাস প্লাস হয়ে গেল মাইনাস মাইনাস। এই তো হচ্ছে হচ্ছে। এবার চলো আবারও চিত্র যাই। তাহলে আমরা এই দুইটা হয়ে গেছে, এই দুইটা ডান, তাই না? এই দুইটা ডান। এবার চলো আমরা অক্টেন 4 আগে কাজ করি। এখন বলবা ভাইয়া অক্টেন 4 না 3 না নিয়ে কেন 4 নিচ্ছেন? কোর্স তোমার ইচ্ছা, তুমি সেইটা নিয়ে বসাও বসাও, কোনো সমস্যা নেই। অক্টেন 4, সো অক্টেন 4 এর কাহিনী কি দেখো তো। আমরা কি জানি, এই যে কোয়াড্রেন্টটা এই জন্যই লাগে, মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই। তাই দেখো এক্স এর আগে মাইনাস, ওয়াই এর আগে প্লাস, মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই। মান দেখো সবকিছু দেখো তো, এই মান কিন্তু অলওয়েজ সেমই আছে, দেখছো? মান কিন্তু সবসময় সেমই আছে, জাস্ট আগের চিহ্নটা পরিবর্তন হচ্ছে। সেটা কোন লজিকে? যে অক্টেন্টের লজিকে, দেখছো? মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো তোমরা যদি এরকম মনে রাখতে কষ্ট হয়, সার্কেল আঁকবা, তাহলে যে এখানে এখানে লেখা ফেলবা যে ওয়াই কমা এক্স। তারপর এটা তাহলে কি হবে, মাইনাস ওয়াই কমা মাইনাস এক্স। এটা তাহলে কি হবে, মাইনাস এক্স কমা ওয়াই। এটা কি হবে, জাস্ট স্থান পরিবর্তন, তাহলে মাইনাস ওয়াই কমা এক্স। এই এই সরি 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 সরি, এটা তো একে অপরের বিপরীতে। বিপরীতে হলে কি হয়, প্লাস এক্স মাইনাস ওয়াই। দেখছো? এমনি জাস্ট বসায় নিবা, তারপর মান বসাবা, দ্যাটস ইট, লিখে রাখছি। যদি এই যে 1 আর 5 বিপরীতমুখী হয়, জাস্ট অপারেটর চেঞ্জ। আর যদি পাশাপাশি হয়, এক্স ওয়াইটা হয়ে যাবে ওয়াই এক্স, মানে ইন্টারচেঞ্জ। এই তো ছিল একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, এক্সামে শিওর পাবা, শিওর পাবা, ডেরিভেশন আসে ম্যাথও আসে। এখন একটা জিনিস ভাই খেয়াল করো, এই ম্যাথটা ছিল কি, কেন্দ্র কি ছিল? 0 0 না? আচ্ছা, লিখিত ম্যাথ দেখবো। আচ্ছা, ও এটা কথা আমি বলিনি। সো তোমার অ্যান্সার কি চাইছে? কোঅর্ডিনেট ফর অক্টেন 2, সে অ্যান্সার হবে কোনটা? এই মহাশয় হবে তোমার অ্যান্সার। ওকে, চলো আবার শুরু করি। এই একটা ম্যাথ দিছে, কি বলেছি, ম্যাথ দেখার সাথে সাথে ভদ্র আদর্শ অবস্থায় তুলনা করবা। তাহলে কি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো বলতেই পারো না যে এইচ, এই যে এখানে কি সেন্টার এক্স কমা ওয়াই লিখছে না, তোমার কি লিখবা এইচ কমা কে। এটাই হলো ভালো প্র্যাকটিস, বুঝছো? এইচ কমা কে ইকুয়াল টু, দেখো তো কি হইতেছে, -2। এটা আদর্শ অবস্থা কেমন দেখো তো, আমার লেখা আছে না, মুছে আসছে, এক্স মাইনাস -2। এটা তো আদর্শ রূপ, মাইনাস মাইনাসে প্লাস, আগে আসি ব্যাক করে আসলাম। তাহলে এই যে -2, ভুলেও +2 দেখছো, মার্কটা ওখানেই শেষ। এই তো পেয়ে গেলাম। এখন আমাদের সূত্রে আসে, আমরা তো জানি যখন কেন্দ্র বিন্দু 0 0 হয় তখন এটা অ্যান্সার আসে। আর যখনই শিফটিং হয়, এই যে আমাদের পয়েন্টটা পাইলাম, এটা কি হয়েছে, শিফটিং হয়েছে। শিফটিং মানে কি, কেন্দ্র 0 0 না হয়ে বৃত্তটা একটু সরে গেছে, সরে গিয়ে সামহাও ধরো এইখানে আসছে। তার মানে কি, বিন্দুটা লেফট সাইডে শিফট করছে না? তার মানে কি, এই যে জাস্ট কি করবা, এইটার লগে এইচ আর কে ভ্যালু যোগ করে দিবা। তো 0 প্লাস এইচ আর প্লাস কে,
এইচ এর ভ্যালু কত -2, 0 - 2 ইকুয়াল টু -2। আর এদিকে আর এর ভ্যালু কত 7, কে এর ভ্যালু কত পাইছি আমরা 3, সো 10। দেখো -2, 10, সুপার ইজি। এবার আসে, এবার এখানে ভাইয়া তোমরা আগের মতো ম্যাথ করবা, সেম। তুমি এখন এই যে আমরা কি কেন্দ্র 0 0 আমি যেমন ম্যাথ করছি ঠিক সামনে ম্যাথ করবা, ঠিক সামনে 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 ম্যাথ করবা। এন্ড এই স্টেপ তো লাস্টে নিব না, কজ এটা কি বেশি হয়ে গেছে। দেন সেম ভাবে আমাদের আগের মতো টেবিল বিল্ড আপ করবা, আগে যেমনে টেবিল বিল্ড আপ করছে এদের কিন্তু এক্স্যাক্টলি সেম, বুঝছি। এইবার আসি, যেহেতু আমার কেন্দ্র কি 0 0 না, সো আগের ম্যাথটা দেখো, কেন্দ্র 0 0 ছিল, এখানেই অ্যান্সার ডান। এখানে কেন্দ্র 0 0 না, আর একটা ধাপ করতে হবে। ধাপটা কি, এই লাইনে দেখো, জাস্ট কিছু না, এক্স এর সাথে -2 যোগ করতে হবে, ওয়াই এর সাথে +3 যোগ করতে হবে। এটা কিসের মান, এইচ কমা কে এর মান। আমরা কি করব, শিফটিং করব। এই কলমের সাথে তুমি -2 +3 করো, দেখো কি আসে, -2 +10। এই দেখো এটা 5 থেকে -2 করলে কত আসে 3, আর ওর সাথে এটি কই গেল, ওর সাথে 3 যোগ করলে কত আসে 8, 3,8। আবার এই কলমের সাথে দেখো, তুমি জাস্ট কি করবা, -2 আর +3 যোগ করবা, এই প্রত্যেকটা কলমের সাথে যোগ 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 করে দেখতে হবে। এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট মেথড। আর না হলে দেখো তো, এই যে একটু আগে যখন আমরা ম্যাথ করছিলাম, ঠিক আছে, দেখো তো ভাইয়া, আমরা অক্টেন গুলা কি সুন্দর এই চিহ্ন পরিবর্তন করে মিলা দিচ্ছিলাম না, এইটা চিহ্ন পরিবর্তন করলাম হয়ে গেল, এইটার এপাশ ওপাশ করলাম হয়ে গেল। বাট এখানে কি দেখো তো হচ্ছে, ভেজাইল্লা না। তো তার থেকে বেস্ট কোনটা, আগে এইটা বের করবো, পরে ওর সাথে এইটাকে যোগ করে ভ্যালু লেখা দিব। এই তো সেলিব্রেশন হবে ম্যাথমেটিক্স। এখন আমরা যেটা পড়বো ডেরিভেশন। সেই আমাদের মিড সার্কেল মিড লাইনের মধ্যে ডেরিভেশন, ইজিয়েস্ট ডেরিভেশন আমরা দেখবো, প্যারানাই ছিল। তো চলো শুরু করি। সো সে আগের মতো উইনো, এইটা এইটা আমাদের আদর্শ ফর্ম। এখন যখন আমাদের বৃত্ত শুরু হচ্ছে, আমরা কি জানি, এখানে লজিকে উপর থেকে আস্তে আস্তে নিচে নামতেছে বৃত্তটা। সো এটা ইনিশিয়াল পয়েন্ট। সো অ্যাজ উইক আমরা বলতেই পারি না যে ইনিশিয়াল পয়েন্ট তাহলে 0,r। কেন 0,r, এইখানে এক্স এর মান কত, ওয়াই অক্ষে 0, আর আর কেন্দ্র থেকে কতটুক দূরত্বে আছে, 8 দূরত্বে। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত, 0,r। তাহলে এইটাই কি আমাদের ইনিশিয়াল বিন্দু সূত্র না, দেখছো, লিখছো, লিখে ফেললাম। এখন এই যে সে আগের ফর্মুলা আমরা ওই যে শিখছিলাম, ডি স্টার্ট মানেই, দাও, ওকে, আচ্ছা কোন জায়গা যেন আমরা ছিলাম, হ্যাঁ। তাহলে কি 0,r ইনিশিয়াল পয়েন্টটা পাইছো। এবার খেয়াল করো, এই যে ডি স্টারটা সে আমরা মিডেও যেমন বলছিলাম, জাস্ট এইটা মনে রাখবা, আর বাকিগুলো আমরা একদম চালা করে ফেলবো। তো চলো শুরু করি। তো এখানে তুমি এই মানটা লিখলা, পরে এক্স এর মান বসাইলা 0, ওয়াই এর মান বসাইলা আর, কিভাবে বসাইলাম, আমাদের ইনিশিয়াল পয়েন্টটা। দেন বসানোর পরে এই ফাংশনটা আসছো, তাহলে সে আগের মতো এই ফাংশনটাকে আমাদের আদর্শ ভদ্র ফাংশনে বসাতে হবে। তাহলে কি বলতে পারি, এটা এক্স, এই পুরাটা ওয়াই, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো তো ফর্মেটে আনছি না, জাস্ট কিছু না, সূত্র করবা, ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ করবা, এই সিনারিতে চলে আসবা। আসার পরে আমরা জোর জবরদস্তি করে কমো, 5/4 মানে কত 1.25 না, সো 1525 কি একদম একের কাছাকাছি না, এই জন্য বলতে পারি এটা ইকুয়াল টু 1। এইটাই কি ছিল দেখো তো আমাদের ডি স্টার্টের সূত্র, দেখছো কি ইজি। আবার সে আগের মতো দেখো, ইস্ট কে গরিব, তো অনলি কে যুক্ত হবে, এক্স এর সাথে এক যোগ হবে, ওর সাথে কে যুক্ত হবে না। কারণ সেম ভাবে জাস্ট কি করবা, ডি নিউ মাইনাস ডি ওল ক্যালকুলেশন করে এই যে কাটাকাটি যে দিন শেষে এটা থাকবে, ইনি না। এবার সাউথ ইস্টে আবার বড়লোক, তাহলে কি হবে, বড়লোকের সাথে কি হবে, তাহলে ওর সাথেও এক যোগ, তাহলে এখানে কি হবে 2, ওর সাথেও এক যোগ, তাহলে এখানে কি হবে 3/2। এই দেখো, so, আমাদের গরিব বড়লোক থিওরি এই আসবে, এই ক্যালকুলেশন। এক্সামে এই যে 15 মার্ক তোমাদের একদম হাতের একটা মার্ক, এইটাও ডেরিভেশনটাও আসবে, এন্ড দিন শেষে এই ম্যাথটাও আসবে।
সো এইটা ছিল আমাদের 45 মার্কের সমীকরণ। একদম শেষ পর্যায়ে চলে আসছে, 5 মিনিটের একটা টপিক, সেটা হলো আমাদের কালার কনভার্সন। সেটা এখন সম্বন্ধে আমরা একটু জানবো। ওকে, চলো শুরু করা যাক। প্রথমত কালার মডেল। কালার মডেল মূলত তোমার দুই টাইপ, একটা হলো তোমার RGB আর একটা হলো তোমার CMYK। RGBটা কি? মূলত কালার মডেল আসলে দুই টাইপ, একটা হলো সাবট্রাকটিভ, একটা হলো অ্যাডিটিভ। মানে কি, আমি কালার যত অ্যাড করব আমার রং পরিবর্তন হবে। যখন দেখো আমি লাল দিব, RGB মানে কি, আর মানে রেড, জি মানে গ্রিন, বি মানে ব্লু, যখন এই কালার দিব, এই কালার দিব, এই কালার দিব, দিন শেষে একদম লাস্ট কালারটা কি হবে জানো? লাস্ট কালারটা হবে তোমার হোয়াইট। তার মানে কি, তিনটা কালারের সংমিশ্রণ করে কি পেলাম? হোয়াইট পেলাম না? তার মানে কি, লাইট কালার পেয়ে গেলাম না? তাই মনে রাখবা, এমসিকিউ বলে দিচ্ছি যে অ্যাডিটিভ কালার আসলে আস্তে আস্তে লাইট আপ হয়, দ্যাটস ওয়াই ওকে বলা হয়, কোথায় কোথায়, ওকে বলা হয় লাইট বেস্ট। ঠিক অপরদিকে সাবট্রাকটিভ মানে কি, আমরা বাদ দিব, বাদ দিতে দিতে কালার একটা পাবো। যেমন তোমার এই দেখো সায়ান, সায়ানের কাহিনী কি জানো? তোমার যদি আমরা হোয়াইট থেকে, আমরা এই হোয়াইট থেকে রেডটা বাদ দেই, তাহলে আমরা সায়ান পাবো। এই যে বাদ দিলে একটা কালার পাচ্ছি, তো এই জন্য এটাকে কি বলা হয়? সাবট্রাকটিভ। আমরা এটা আরো সামনে ভালো মতো বুঝবো। তো এইটাই বললাম, ইনিশিয়াল অবস্থা যখন আমি কোনো কালার দিব না, তোমার রুম একদম অন্ধকার, তাহলে কি থাকবে? ব্ল্যাক। রুমে ওই মুডে একটা লাইট জ্বলাইছো, লাল কালারের লাইট, হইলো এই যে 255 কি, এই যেগুলো কিন্তু এমসিকিউতে আসবে, থিওরি পড়ানোর সময় এগুলো বলে দিব যে 0 হলো তোমার সর্বনিম্ন মান, 255 হলো সর্বোচ্চ মান। আপাতত ম্যাথের জন্য এইটুকু মনে রাখি, আমরা থিওরি যেদিন পড়বো সেদিন সম্পূর্ণ কভার করবো। তো দেখো তুমি যখন এক রুমের এক কোণে লাইট জ্বালাইছো, লাল হয়েছে, রুমের আরেক কোণে লাইট জ্বালাইছো, গ্রিন হয়েছে, রুমের অন্য কোনায় ব্লু, তিনটে লাইট যদি একসাথে জ্বালাও, রুম আলোকিত হয়ে যাবে হোয়াইট। এর জন্য এটাকে বলা হয় কি? লাইট বেস্ট। ঠিক অপরদিকে এটাকে সাবট্রাকটিভ, নামের সাথেও কথার মিল আছে। যেমন দেখো সায়ান মানে হলো গ্রিন আর ব্লু কালার যোগ করলে সায়ান কালার হয়, বা হোয়াইটের থেকে লাল বিয়োগ করলে, লাল বাদ দিলেও সায়ান কালার হয়। এই জন্য এটাকে বলা হয় ইঙ্ক বেস কালার এবং একই সাথে বলা হয় সাবট্রাকটিভ কালার। আপাতত এটুকু মনে রাখো। অ্যান্ড চলে আসি সূত্র। মেনলি আমাদের নয় তোমার RGB তে মান দেওয়া থাকবে, ওটাকে আমরা CMY তে কনভার্ট করব, আর নয়তো CMY মান দেওয়া থাকবে, RGB তে কনভার্ট করব। এইটা হলো সূত্র। এবার তোমাদের সূত্র মনে রাখা আমি তার ট্রিক শিখাই। চলো, ট্রিকটা কিভাবে মনে রাখবা? এখানে লিখবা সুন্দর করে RGB, এখানে লিখবা CMY। দেখো তো, এই এই মহাশয়রা এক লাইনে আছে না? তো ওদের মধ্যেই গুণ ভাগ কিছু একটা হবে। কি মনে রাখবো? যখন সায়ান আনতেছি, মানে কি, সাবট্রাকটিভ। সায়ান কি? সায়ান কোন গোত্রের অংশ? সাবট্রাকটিভ, মানে বিয়োগ হবে। সো আমরা কি করব? মেইন কালার থেকে 100 থেকে কাকে বাদ দিব? এই দেখো সের উপরে কি আছে? আর। সো আর কে বাদ দিব, 12/255। দেখছো, আর এর ভগ্নাংশ বাদ চলে যাবে। আবার বুঝো, তুমি যদি এম কালার বের করতে চাও, তুমি যদি এম কালার বের করতে চাও, তাহলে এম এর উপরে কি আছে? জি। বাদ দিবে কাকে? জি কে। তুমি যদি ওয়াই বের করতে চাও, ওয়ার উপরে কি আছে? বি। বাদ দিবে কাকে? বি কে। দেখছো সূত্র মনে হয় কত সহজ। ঠিক উল্টা আমরা CMY টু RGB করি। RGB মানে কি? অ্যাডিটিভ, যোগ করব। যোগ মানে ধরে নাও গুণ। সো দেখো এখানে কি করতেছে? 255 গুণ হচ্ছে, এখানে ভাগ হয়ে মানে বাদ যাচ্ছিল, এখানে গুণ হইতেছে। 1 - c, 1 - c, দেখো মাইনাসটা কমন, জাস্ট ভাগ আর গুণের পার্থক্য। আর কে কার সাথে হবে? আর এর সাথে সি হবে। এই যে কিভাবে মনে রাখবা? এই কলামটা মনে রাখবে, যে যার উপর নিচে আছে তার সাথে তার কোন কানেকশন হবে। এইটা ছিল কথাবার্তা। ও মনে রাখবা একটা কথা, যে CMO এর ম্যাথের অ্যান্সার পার্সেন্টেজে আছে, আর ওদের ম্যাথের অ্যান্সার ফ্লোটিং পয়েন্টে আসে। আরো কিছু কথা বলা আছে, যেগুলো আমি বললাম, গ্রিন রেড ব্লু যোগ করলে হোয়াইট কালার হয়, CMY কালার পয়েন্টের কাহিনী কি,
তারপর এটাতে সাবট্রাক্টিভ, কোনটা কোনটা যোগ করলে কোনটা হয়, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই দেখবো। হালকা এখন দেখো, হালকা এমসিকিউ দিন দেখবো। এই যে মূলত এগুলো এমসিকিউর জন্য। এই যে এটা কথা, এখানে ইম্পর্টেন্ট কথা আছে। দেখো, যদি সবকিছুই শূন্য শূন্য হয় তাহলে কোনো কিছুই প্রিন্টেড হবে না। আর তাহলে কি কালার শো করবে? ব্যাকগ্রাউন্ড কালার। যে এমসিকিউটা কেমনে আসতে পারে? যখন সিএমওয়াই সবকিছুর মান শূন্য, কোন কালার দেখাবে? ব্ল্যাক, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা শূন্য মতো দেখায় দিব ব্যাকগ্রাউন্ড কালার, এর অ্যান্সারটা ভুল। সরি, আমরা শূন্য মতো দেখায় দিব হোয়াইট কালার, অ্যান্সারটা ভুল। আসল অ্যান্সার কি? যদি সবকিছু শূন্য হয়, ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে, নট হোয়াইট। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যে অলওয়েজ হোয়াইট হবে তাতে তো কোনো কথা না। তো কি দেখাবো? ব্যাকগ্রাউন্ড কালার। এবার একটা ম্যাথ দেখি। এই দেখো, RGB ভ্যালু দেওয়া আছে। তুমি সূত্র কি জানো? সিএম এর সূত্র কি? 1 - R/255। দেখো প্রথমে R/255 করলো 100, যে এই দেখো 8 GB, এটা আর এর ভ্যালু, এটা জি এর ভ্যালু, এটা ব্লু এর ভ্যালু। দেখো যে মান ভ্যালু করছে, পরে একের থেকে বাদ দিয়ে দিচ্ছে। দেখছো এই সূত্রটা? সো এইভাবে আমরা কনভার্ট করব 8 GB টু সিএমআই। খুব ইজি জিনিস। আর যদি তোমার সিএমআই ভ্যালু দেওয়া থাকে, এটাকে 8 GB করতে গেলে সূত্র কি? 1 - C ইন্টু 255 ফর রেড। তো এই দেখো যে 1 - C, এই দেখো সি এর ভ্যালু, CMY। দেখো জি এর জন্য কে কাকা লাগবে? এম কে লাগবে। এই দেখো এম এর ভ্যালু আনছে। বুঝছো? এই তো ছিল ভাইয়া কনভার্সন। আর এই ছিল আমার প্রথম ক্লাস তোমাদের সাথে গ্রাফিক্স নিয়ে। সো যদি রিভিউ করতে চাই, আমরা আজকে আমাদের ক্লাসে খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস করে ফেললাম। সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ইজি মার্ক, ম্যাথমেটিক্যাল মার্ক গুলো করে ফেললাম। এখান থেকে আমাদের মোট 4টা কোশ্চেন থাকবে, 3টে অ্যান্সার করতে হবে। আর স্যাররা বলেছে, ম্যামরা বলেই থাকে যে আমাদের যে 3টা আমরা পড়ছি, যে ডিডিএ, তারপর তোমার এই যে টাইপ কনভার্সন, RGB টু ই, তারপর তোমার বেসেনহামের মিড আর সার্কেল, সার্কেল তো শিওর বাবা। ওই 3টে থেকে ডেরিভেশন আর ম্যাথ থেকেই এই 45 মার্ক ইজিলি ক্র্যাক করা যায়। আবারও এই যে ওবির যে পার্টটা, ওই যে ফ্লোটিং পয়েন্ট চাইলে ডিডিএ করব, ফ্লোটিং পয়েন্ট না চাইলে বেসেনহাম করব। এই যে তোমার 55 মার্ক তোমার পকেটে ভাইয়া। তো 55 মার্ক এক্সামে একদম নিয়ে আসতে হবে, একদম। আর বাকি রইলো নেক্সট পার্টের জন্য এমসিকিউ আর কোডিং মার্ক, 40 মার্ক। তো দেখা হবে সেকেন্ড পার্টে। খুব জলদি এলে আসবো, খুব একাডেমিক প্রেশার যাচ্ছে, তার জন্য একদম লাস্ট মোমেন্টে আনা। আর গুড লাক গাইস। আর আমি আবারও বলছি, আমার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, কোস এজ আ বিগিনার আমিও স্টুডেন্ট, আমারও ভুল ত্রুটি থাকতেই পারে। যদি কোনো পয়েন্টে মনে হয় তোমাদের কোনো কিছু ভুল পড়াচ্ছি, ভুল জানাচ্ছি, অবশ্যই আমাকে জানাবে, কোস আমাকেও শিখতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা কোথায় পাবা? ওকে, সো আমরা ভিডিওটা কোথায় পাবো? আমরা যে মিউমেকি রান্নাঘরে চলে আসবো। খুব কাছাকাছি আছি 1000 সাবস্ক্রাইবারের। আচ্ছা, আসল কথায় আসি। এই যে রান্না ভিডিও দেখে মানুষ রান্নাও খেলা, ভিডিও দেখলা। আর এই যে প্লে লিস্টে যাবা, এখানে তোমার জন্য ডেডিকেটেড প্লে লিস্ট করা থাকে। আর সেটা হলো আমি এখানে কম্পিউটার গ্রাফিক্স নামে একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দিব, তাতে তো থাকবেই। এছাড়াও দি লাইফ অফ স্টাডি লাইফ অফ ইউবিতে একদম সব ভিডিওই থাকে। সো সবটা দেখো, অ্যান্ড গুড লাক গাইস, অ্যান্ড হোপ সো খুব তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইবার হয়ে যাবে। So thank you for watching this video. Ta-da!